আসসালামু আলাইকুম। আমি এমডি হুমায়ুন আলী নূর। আমি মিরপুরে থাকি। আপনি কেমন আছেন জানতে চেয়ে আর কষ্ট দেব না, কারণ আমি জানি আপনি বরাবরই ভালোর দলে। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমাদের গ্রামে একটি কবরখানা আছে। সবাই বলাবলি করত যে ওই কবরখানায় নাকি ভূত জাতীয় কিছু একটা আছে। তারা অনেক কিছু ফিল করত, যেমন মাগরিবের আজানের সময় কান্নার শব্দ শোনায় এবং অনেক সময় আস্তে আস্তে একটা গন্ধ নাকে আসতো। আমিও আমাদের পরিবার এইসব কিছুই বিশ্বাস করতাম না। ২০১১ সালের জানুয়ারি মাসের ৫ তারিখ আমার দাদি মারা যায়। তখন আমাদের বাড়িতে কান্নার বন্যা বয়ে যায়। তার ২ ঘন্টা পরে আমার দাদিকে কবর দেয়া হয়। একদিন আমি মাগরিবের নামাজ পড়ে আমার দাদির কবর জিয়ারত করতে যাচ্ছিলাম। সবাই বলতো সেই সময় কবরখানায় যাওয়াটা ঠিক নয়। তবুও আমি জিয়ারত করতে গেলাম। আমাদের কবরখানায় ছিল কিছু সাবলেন মানে পাকা রাস্তা, আর ছিল কিছু ওসাবলেন মানে কাঁচা রাস্তা। এগুলো দিয়ে কবরের কাছে ও শেষ পর্যন্ত গিয়ে কবর জিয়ারত করে আসা যায়। আমি যখন আমার দাদির কবর জিয়ারত শেষ করে দাদির স্মৃতি নিয়ে ফিরে আসছিলাম, হঠাৎ ওসাবলেন থেকে কান্নার শব্দ। আমি যত এগোচ্ছি কান্নার শব্দ যেন ততই আমার কানের কাছে এসে পৌঁছচ্ছে। আমি অবাক হচ্ছিলাম এই জন্য যে কান্নাটা একটা মেয়ের। এই রাতে একটা মেয়ে এই সময় কেন কাঁদবে আমি বুঝতে পারছি না। এক পর্যায়ে দেখলাম যে কান্নাটা আমার থেকে বেশি দূরে নয়, এই ৪-৫ হাত হবে এমন। আমি তাকিয়ে দেখার চেষ্টা করলাম। তাকিয়ে দেখি একটা কবর, তার পাশে যে বাঁশ দিয়ে ঘেরা থাকে সেই ঘেরাটায়, অর্থাৎ বাঁশের যে বেড়া দেয়া থাকে কবরের পাশে, সেই জায়গাটার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তার পরনে কোনো ভালো পোশাক নেই। পাগলের মতো চুলগুলো উস্কো খুস্কো। আমি ভাবলাম মনে হয় আমার মনের ভুল হচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়তে শুরু করলাম। আচ্ছা, তিনি ভাবলেন যে ভয়ে হয়তো ভুল দেখছেন এবং দ্রুত দৌড়তে শুরু করলেন। দৌড়তে দৌড়তে একটা লোকের সাথে আমি ধাক্কা খেলাম। দেখলাম লোকটির মুখে দাড়ি, মাথায় টুপি। ভাবলাম যে কবরখানার যারা কবর খুঁড়ে তাদেরই মধ্যে একজন লোক হবে হয়তো। আমি যখন লোকটার সাথে ধাক্কা খেলাম, লোকটি বলল যে, "কি ব্যাপার? আপনি এভাবে হাঁটছেন কেন?" আমি বললাম যে, "ওই একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছেন না?" সে বলল যে, "কই না তো।" আমি বললাম, "না, একটা মেয়েকে দেখলাম, সে কাঁদছে।" সে বলল, "চলেন তো দেখি কে কাঁদে।" আমি আমার মনের মাঝে একটু 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 ভয় নিয়ে এগোতে লাগলাম। ওমা, যেখানে ওই পাগলটাকে দেখেছিলাম সেখানে কেউ নেই। আমি লোকটিকে বললাম যে, "কি যেন ভাই, আমি তো দেখেছিলাম।" তখন কিভাবে যেন লোকটি আমার দিকে তাকালো। তার চোখ লাল হয়ে গেল। তখন তার চাওয়াতে আমার মনে হলো আমি কার সাথে শেয়ার করছি, সে কি মানুষ? এরপরেই আমি একবার পেছনে তাকিয়ে আবার সামনে তাকালাম। দেখলাম সেও নেই। সে গেল কোথায়? আমি দৌড়তে দৌড়তে একটা মসজিদের উপরে আছড়ে পড়লাম। চেনা একজনকে সামনে পেলাম, তাকে সবকিছু খুলে বললাম। সে বলল যে, "এসব কিছু আপনি বাড়ি চলে যান।" তখন আমি আমাদের বাড়িতে চলে এলাম। আমি এই কথা আর কাউকে বললাম না। তখন আমি ভাবতে লাগলাম, তাহলে কি আমাদের কবরখানায় সত্যিই কিছু একটা আছে? আমি ভূতকে তেমন একটা বিশ্বাস করি না। কিন্তু ওই ঘটনার পরে সত্যি আমার কাছে সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছিল। ঘটনাটি ঘটে আমার ফুফাতো ভাইয়ের সাথে। ঘটনাটি কিছুটা আমার স্বচক্ষে দেখা আর কিছুটা আমার ফুফুর কাছ থেকে শোনা। তবে আমি বরাবরই সরাসরি ঘটনায় চলে যাই। আমার ফুফুর বাড়িও আমাদের বাড়ির কাছাকাছি। অতীতের বৈবাহিক সম্পর্কের কারণে তারা এক ছেলে এবং তার এক স্বামী। সমস্যা থাকার কারণে আমি আমার ফুফাতো ভাইয়ের নাম গোপন রাখছি।
আমার ফুফু জানায় যে যখন আমার ফুফাতো ভাইয়ের বয়স ১০ থেকে ১২ বছর হবে, তখন একদিন দুপুর বেলায় তিনি চাল ভাজছিলেন। তো আমার ফুফাতো ভাই বাড়িতে সেই চাল ভাজা খায় এবং কিছুটা পকেটে নিয়ে বেরিয়ে পড়ে। বলে রাখা ভালো, তাদের বাড়িটি ছিল একলা বাড়ি। তাদের ঘরটি টিনের ছিল এবং রুমের সংখ্যা ছিল মাত্র ৩টা। তো পকেটে নিয়ে সেই চাল ভাজা খেতে খেতে তিনি বাড়ির সামনের রাস্তায় চলে যান। রাস্তাটি ছিল বেশ নির্জন। রাস্তার পাশে, দুই পাশে সারি সারি তাল গাছ ছিল। তিনি চাল ভাজা খায় আর গান গাইতে গাইতে হাঁটছেন এবং খাওয়া শেষ করে তিনি বাড়িতে চলে আসেন। তখন যেহেতু দুপুর বেলা ছিল, আমার ফুফু যথারীতি রান্নার জন্য মাছ কাটছিলেন এবং আমার ফুফাতো ভাই সে এসেই আমার ফুফুর নিকট বলল যে, "মা, আমাকে মাছ দাও, খাবো।" কিন্তু তখনও পর্যন্ত মাছ রান্না হয়নি। এটা ছিল কাঁচা মাছ। আমার ফুফু তখন বলল যে, "মাছ তো রান্না হয়নি। আগে রান্না হোক, তারপরে খাবি।" তখন আমার ফুফাতো ভাই তাকে ছাড়ি দিয়ে জোর গলায় বলল যে, "মাছ কি দিবি?" আমার ফুফু থমকে যায় এবং তার মুখের দিকে তাকিয়ে দেখে যে তার চোখগুলো লাল হয়ে গেছে, মুখ থেকে ঘাম ঝরছে। তখন আমার ফুফু বুঝল যে তার অন্য কিছু হয়েছে। তিনি ভয়ে পাশের বাড়ি অর্থাৎ আমাদের বাড়ির মানুষকে ডাকাডাকি শুরু করলেন যে, "দেখো আমার ছেলের কি হয়েছে।" তো যখন মানুষজন আসলো তখন আমার ফুফাতো ভাই সবাইকে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। সবাই জিজ্ঞেস করে তাকে যে তার কি হয়েছে। তখন আমার ফুফু বলে যে ভাত ছিল না, চাল ভেজে খেতে দিয়েছিলাম। খেতে খেতে বাহিরে চলে যায় এবং এখন এসে এরকম আচরণ করছে। তখন আমার চাচা এবং অন্যান্য ভাইয়েরা ছিল, তারা বুঝতে পারল যে তার উপরে কিছু আসর করেছে। তখন তাকে দোয়া দরুদ পড়ে অনেক ঝাড়ফুঁক করানোর চেষ্টা করে, কিন্তু তিনি সবাইকে মারার জন্য চেষ্টা করে। বারবার সবার দিকে এগিয়ে আসে মারার জন্য, শুধু বলে, "ছাড় আমাকে এবং তোরা চলে যা।" এরই মধ্যে বিকেল হয়ে সন্ধ্যা নেমে আসলে আমার ফুফাতো ভাইয়ের আচরণ ক্রমাগত পরিবর্তন হতে থাকে। এক পর্যায়ে তাকে ধরে রাখতে পারছে না। আমার চাচারা তারা সবাই মিলে তাকে রুমের পিলারের সাথে শেকল দিয়ে বাঁধে এবং সেদিন সন্ধ্যায় স্থানীয় এক হুজুর ডাকা হয়। হুজুর আসার আগ পর্যন্ত তিনি হিন্দু ধর্মের বিভিন্ন শ্লোক ও মাঝে মাঝে জিকির করছেন আর সবাইকে থুথু নিক্ষেপ করছেন বারবার। অর্থাৎ তার ফুফাতো ভাই তাকে যখন বেঁধে রাখা হয় হুজুর আসার আগ পর্যন্ত তিনি বিভিন্ন ধরনের শ্লোক বলছিলেন এবং মাঝে মাঝে জিকির করছিলেন আর সবাইকে থুথু নিক্ষেপ করছেন। তো হুজুর আসার পরে হুজুর তাকে দেখে এবং সব ঘটনা শুনে যখনই হুজুর তাকে ধরার চেষ্টা করে বা দোয়া দুরুদ পড়ে ফু দিচ্ছে, তখনই যেন তিনি আরো উত্তেজিত হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে হুজুর বলে ওঠে যে, "দেখেন, বিষয়টা আমার আয়ত্তের বাইরে, আপনারা বড় কোনো হুজুরের কাছে নিয়ে যান।" তো এভাবে রাত কাটতে থাকে আর সবাই পাশে বসে দোয়া দরুদ পড়ে। যখন ফজরের নামাজের ওয়াক্ত হয় তখন তিনি ঘুমিয়ে পড়েন। যখন সকাল হলো তখন তিনি সুস্থ মানুষের মতো আচরণ শুরু করলেন যে, "আমাকে শিকল দিয়ে বেঁধেছ কেন?" যেহেতু তাকে একজন বড় হুজুরের কাছে নেওয়া হবে তাই তাকে শেকল খুলে পোশাক পরানো হয়। কিন্তু সামান্য সময় পর পর তার মেজাজের পরিবর্তন ঘটে। তার চোখগুলো লাল হয়ে যায় এবং মনে হয় যে অনেকদিন ঘুমায়নি। অর্থাৎ তার মেজাজ বারবার খিটখিটে হয়ে যাচ্ছে এবং তাকে দেখে মনে হচ্ছে সে চোখগুলো অনেকদিন লাল হয়ে যায়, যে অনেকদিন ধরে না ঘুমালে যেমনটা হয় ঠিক তেমনটা। তারপর হুজুর তাকে ফুফু একজন নোয়াখালীর বড় হুজুরের কাছে নিয়ে যান। তিনি জিন বন্ধ করতেন। যথারীতি হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুরকে সব বিষয়ে খুলে বলা হয়। তখন হুজুর তার উপর জিন গণনা করেন এবং হুজুর জিন চালা দেওয়ার পরে তার সাথে কি হয়েছে সেই বিষয়গুলো বলেন। অর্থাৎ হুজুর জিন চালান দেওয়ার পরে তার সাথে আসলে কি হয়েছিল, তার উপরে আক্রমণটা কিভাবে হলো সবকিছু খুলে বললেন। তিনি বললেন যে, "দেখেন, যখন সে চাল ভাজা খেতে খেতে মাঝ দুপুরে রাস্তায় যায় তখন সে রাস্তা দিয়ে একদল জিন অতিবাহিত করছিল, অর্থাৎ জিন যাচ্ছিল একদল। জিনগুলোর মধ্যে কয়েকজন হিন্দু ধর্মের ছিল এবং কিছু মুসলিম ও কিছু বার্মা ছিল। মোট ৭ থেকে ৮টা হবে।
তো সেদিন সেখানেই জিনগুলোকে বোতলে বন্দি করা হয়। বোতলবন্দি করার পর হুজুর তাকে তাবিজ দেয় এবং বলে যে কোনো এক সময়ে ৫ বছর কিংবা ১০ বছর হোক, জিনগুলো আবার বেরিয়ে যাবে, তখন আবার সমস্যা করবে। জিনগুলো বোতলে বন্দি করার পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু মাঝে মাঝে ঠিক ওই সময়টা, অর্থাৎ শীতের শেষ সময়টা, যখন তাকে জিনগুলো অতীতে ধরেছিল, সেই সময়টাতে তিনি অন্যমনস্ক থাকেন। সবসময় মেজাজ গরম থাকতো। রাতে ঘুম থেকে উঠে পুকুরে নেমে দীর্ঘ সময় গোসল করতেন। ভোর হলে পাঞ্জাবি টুপি পরে কোথায় যেন চলে যেতেন। তখন সময়টা পেরিয়ে যেত, অর্থাৎ শীতের শেষ সময়টুকু যখন শেষ হয়ে যেত, তখন তিনি সুস্থ মানুষের মতো আচরণ শুরু করতেন। অর্থাৎ যখনই সেই সময়টা, শীতের শেষ একটা সময়, তাকে জিন আসর করেছিল এবং তারপরেই ওই সময়টাতে, যা যদিও জিনগুলো বন্দি করা হয়, তারপরেও ওই সময়টাতে তার সবসময় মেজাজ গরম থাকতো। রাতে একটা সময় সে দীর্ঘ সময় পুকুরে নেমে গোসল করত। আবার ভোর হলে পাঞ্জাবি টুপি পরে কোথায় চলে যেত। আবার এই সময়টা, শীতের শেষ সময়টা শেষ হয়ে গেলে তিনি সুস্থ মানুষের মতো আচরণ করতেন। তার বয়স যখন ২২-২৩ হবে, তখন তার বিবাহের কাজ সম্পাদন করা হয় এবং বিবাহের পরে শুরু হয় ঘটনার দ্বিতীয় পর্যায়। বিবাহের কিছু বছর পর তার প্রথম সন্তানের জন্ম হয়, কিন্তু দুর্ভাগ্য, হাসপাতাল থেকে বাড়িতে আনার আগেই তার সন্তানের মৃত্যু হয়। তখন তিনি সুস্থ মস্তিষ্কের ছিলেন না। অনেকে ধারণা করেন যে তিনি তার বাচ্চাকে হত্যা করেন। এরই মধ্যে তার আচরণে অদ্ভুত পরিবর্তন হতে থাকে। একদিন সকালে তিনি আমার ফুফুর হাত থেকে কাঁচা চিংড়ি মাছের পেয়ালা নিয়ে মাছ খেতে শুরু করেন। তখন আমার ফুফু পেয়ালা কেড়ে নেয়। যখন ফুফু পেয়ালাটা নেয়, তিনি ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হঠাৎ তাকে ধরে কান্না শুরু করেন। গ্রামের প্রচলিত মতবিশ্বাস, তিনি প্রায় সময় আমার ফুফু একটা পুরানো পরিত্যক্ত জায়গায় মাছ দিয়ে আসতেন এবং মাছগুলো পরের দিন পাওয়া যেত না। যতই দিন যায় সবাই হতাশা অনুভব করতে শুরু করে, কারণ তিনি মানসিকভাবে অসুস্থ হয়েছে নাকি সেই জিন আবার আসর করেছে, কেউ বুঝতে পারছে না। তো আমার ফুফু আবার সেই বড় হুজুরের কাছে তাকে নিয়ে যায় এবং হুজুর তাকে আবার তাবিজ দেয়। কিন্তু জিনগুলো বোতলে বন্দি করেনি। অর্থনৈতিক অবস্থা অবনতির কারণে তাবিজের প্রভাবে তিনি বেশ কিছু বছর সুস্থ থাকেন এবং তার আরও একটি সন্তানের জন্ম হয়। সন্তান বড় হওয়ার সাথে সাথে তার তাবিজের প্রতি একটা অনীহা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তাবিজটা হারিয়ে ফেলে সে। সময়টা ছিল ২০১২ সাল। তখন তার বয়স ৩২ বছর। হঠাৎ একদিন আমার ফুফাতো ভাই তার বাড়ি ঘর সব উজাড় করে ফেলেছে। আবোল তাবোল গল্পগুজব শুরু করলো। তার স্ত্রী ও ছেলেকে মারার জন্য খুঁজতে থাকে। তখন তার স্ত্রী এবং ছেলেকে বাবার বাড়ি পাঠানো হয়, অর্থাৎ তার শ্বশুর বাড়ি পাঠানো হয়। এমন অবস্থায় আমার বাবা চাচারা সবাই ফুফুর বাড়ি আসে এবং তাকে আবারও শেকলে বাঁধে। যখন তাকে শেকলে বাঁধা হচ্ছে, তখন তিনি হিন্দু ধর্মের শ্লোক ও মাঝে মাঝে জিকির করছেন। কোনো প্রকারের দোয়া দুরুদ কাজ হচ্ছিল না এবং তিনি এক হাতের শিকল ছিঁড়ে খুলে ফেলেন এবং তার গাল থেকে নিচের ২টা দাঁত তুলে ফেলেন। ওর সাথে সাথে আবার দাঁতগুলো দাঁতের জায়গায় রেখে দেয়। তখন তার মুখ থেকে অঝরে রক্ত ঝরছিল এবং তিনি সেটা সবাইকে থুথু আকারে নিক্ষেপ করছিল। এমত অবস্থায় আমার ফুফু এবং তাদের পরিবারের সবাই হাহাকার শুরু করে দেয়। আমি এখানে একটু থামতে চাচ্ছি যে কতটা ভয়ঙ্কর হলে এমনটা হতে পারে যে মানুষ তার মুখ থেকে, নিজের মুখ থেকে দাঁত তুলে ফেলে, সেখানে যে রক্তটা হচ্ছে সেই রক্তটা অন্য মানুষের গায়ে থুথুর আকারে নিক্ষেপ করছেন। নিশ্চয়ই তিনি তার ভেতরে ছিলেন না, কেননা যে কোনো মানুষ, সে যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকে, তারপরও তার পক্ষে সম্ভব হবে না যে দাঁতটাকে তিনি তুলে ফেলবেন এবং তারপরে যে ব্যথা অনুভূত হবে, সেই ব্যথা উপেক্ষা করে অন্য মানুষের দিকে রক্ত ছুঁড়ে দেয়া, এটা আসলে এটা
প্যারানরমাল কোনো ঘটনা ছাড়া সম্ভব নয়। সেদিন রাতে স্থানীয় হুজুর ডাকা হয়। তখন হুজুর দোয়া দরুদ পড়ে তার মুখের সামনে আগুনের ধোঁয়া দেয়। যখনই হুজুর তার মুখের সামনে আগুনের ধোঁয়া দিচ্ছিল, এমন সময় তিনি এমন জোরে এক নাড়া দিলেন যে ভাই বিশ্বাস করবেন কিনা, তার সমস্ত ঘর কেঁপে উঠল। প্রায় ৬-৭ জন মানুষ তাকে ধরে রাখতে পারছে না। হুজুর কিছুই করতে পারেনি, বরং হুজুর আসার পর তিনি আরো উত্তেজিত হয়ে পড়ে। তো সেদিন রাতে এভাবেই সবাই কাটিয়ে দেয়। কিছু সময় পরে তিনি শুয়ে পড়েন। পরের দিন সকালে তিনি ঠিক ভোরে ওঠে এবং আমার ফুফুকে বলে যে, "আমাকে শিকল দিয়ে বেঁধেছো কেন?" যেহেতু তিনি স্বাভাবিক থাকেন তাই তাকে শিকল থেকে ছাড়ানো হয়। তারপর তার স্ত্রী ও ছেলেকে খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে শ্বশুরবাড়ি চলে যায়। তার সাথে আমার ফুফুও চলে যায়। তার শ্বশুর-শাশুড়ি বিষয়টা নিয়ে ভয়ে ছিল। যখন তিনি শ্বশুরবাড়ি যান, সেখানে যথারীতি দিনে খাওয়া-দাওয়া করে তিনি দিনে একটু মানসিক রোগীর মতো আচরণ করত। যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, রাত হলো, তখন তাকে ঘুমানোর জন্য আলাদা ঘর দেয়া হলো। তার ছেলে এবং আমার ফুফু একসাথে ঘুমায়। রাত তখন প্রায় ১টা কি ২টা হবে। হঠাৎ তিনি রুমের দরজা ভেঙে আমার ফুফুর রুমে চলে আসে। তার ছেলেকে সে মেরে ফেলবে। এই অবস্থায় আমার ফুফু চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন তার শালা এবং শ্বশুর তাকে ধরে এবং শিকলে বাঁধে। সেদিন রাতেই তার শ্বশুর সেখানকার একজন বড় হুজুর আনেন এবং তিনি সব ঘটনা ও বিষয় নতুন করে জানার পর তার উপর থাকা জিনগুলো বোতলে বন্ধ করে মাটিতে পুঁতে ফেলেন। কিন্তু তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। আজ তার বয়স ৪৫ বছর। এখনো সেই সময়টা যখন তাকে অতীতে জিনগুলো ধরত, অর্থাৎ শীতের সময়টা, তিনি ১-২ মাস মানসিকভাবে অসুস্থ থাকেন। সবসময় উগ্র মেজাজে থাকেন। জিনগুলোর থেকে মুক্তি পেলেও এদের প্রভাব থেকে তিনি মুক্তি পাননি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করছি আপনি ভালো আছেন। কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। তো রাসেল ভাই, আজকে আমি আপনাকে যে ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা আমাদের এলাকার একটা কবরস্থানের ঘটনা। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। সেই সময়টা ছিল বর্ষার একদম শেষের দিকের। বর্তমান যেই সময়টা চলতেছে এরকম একটা সময়। টানা কয়েকদিন বৃষ্টিতে গ্রামের নামকরা যেই কবরস্থানটা আছে, সেই কবরস্থানটা কাদায় ভরে গিয়েছিল প্রায়। জায়গাটার নাম ছিল বটতলার কবরস্থান। জায়গাটা এত বেশি ভয়ানক ছিল যে দিনের বেলাতেও মানুষ সেখানে একা যেত না। যখন মানুষ অনেকজন যেত তখনই যেত। কারণ অনেক বছর ধরে গ্রামের লোকজন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করত এই কবরস্থানটাকে নিয়ে। বিভিন্ন রকমের ঘটনা শোনা যায়, কিন্তু রাত হলেই কবরস্থানের দিক থেকে অনেক বেশি কান্নার আওয়াজ আসে। যেই আওয়াজটা গ্রামের এমন কোনো মানুষ নেই শোনে নাই। যাই হোক, সেই গ্রামেই আমার এক বন্ধুর বাড়ি। যেই বন্ধুটার নাম হচ্ছে রফিক। রফিক ছোটবেলা থেকেই অনেক বেশি সাহসী এবং এত বেশি সাহসী যে সে সবসময় সেনাবাহিনীতে যোগ দিবে বলে মানুষদের বলে বেড়াতো। তো এই রফিক গ্রামের এইসব ভূত পেতে একদমই বিশ্বাস করত না। সে মনে করত আসলে এইসব বানোয়াট মানুষের মুখের কথা বা গোল গল্প। তো এক রাতে চায়ের দোকানে বসে সবাই যখন ওই কবরস্থানের গল্প করছিল, ঠিক সেখানেই উপস্থিত ছিল রফিক। এবং রফিক এই সব কিছু শুনে বেশ খানিকটা সময় ধরে হাসলেন এবং বলল, সবই মিথ্যা কথা। এগুলো বলে মানুষদের ভয়ে রাতের বেলা ওইদিকে যাওয়া বন্ধ করেছে, এটাই একটা নিয়ম। তাছাড়া অন্য কিছুই হতে পারে না। তারপর সেখানে থাকা তার কয়েকজন বন্ধু সবাই মিলে রফিকের সাথে বাজি ধরল। ঠিক আছে, তুই তো খুব বেশি পালোয়ান হয়ে গেছিস, তুই তো অনেক বেশি সাহসী। তো ঠিক আছে, তুই একদিন যা না সেই রাতে কবরস্থানের
পাশ থেকে একটু ঘুরে আয়, দেখি তোর কেমন সাহস। কিন্তু এই কথাগুলো পাশ থেকে একজন মুরব্বী শুনছিল এবং তিনি রফিককে একদম নিষেধ করে যে সেখানে যেও না, তোমার খারাপ কিছু হবে, তুমি ভুল করছো। কিন্তু বন্ধুদের সাথে বাজি এবং মনের প্রবল সাহস নিয়ে রফিক এই সব কিছু কথা উপেক্ষা করে পরদিন রাত প্রায় ১টার সময় রওনা দিল সেই কবরস্থানের দিকে। আকাশে তখন অর্ধেক চাঁদ, চারদিকে কুয়াশা, হাতে একটা টর্চ এবং একটা মোবাইল নিয়ে রফিক একাই হাঁটতে লাগলো সেই কবরস্থানের দিকে। দূর থেকে শিয়ালের ডাক, কুকুরের ডাক এবং ভীষণ রকমের অন্ধকার তাকে আচ্ছন্ন করে রেখেছিল। কিছু দূর যাওয়ার পর তার নাকে যেন কেমন একটা পচা পচা গন্ধ আসতে শুরু করলো। কিন্তু এই সব কিছুকে উপেক্ষা করে সে চলল সেই কবরস্থানের দিকে। কবরস্থানের ভিতরে ঢুকতেই সে খেয়াল করলো পুরো জায়গাটা কেন জানি অস্বাভাবিকভাবে চুপচাপ। এমন নীরবতা যেন চারপাশটা হঠাৎ করে সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে। মাটি যে ঝিঝি পোকার ডাক, এতক্ষণ থেকে যে শিয়ালের শব্দ, কুকুরের শব্দ এবং অন্যান্য শব্দগুলো তার কানে আসতেছিল, এই কবরস্থানটা ঢোকার পর থেকে তার হঠাৎ সব কিছুই যেন একদম সাইলেন্ট হয়ে গেছে। তারপর সে হঠাৎ করে শুনতে পারল টুপ 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 কিছু শব্দ। মানে এমন একটা মনে হচ্ছে মাটিতে যেন কেউ ভেজা পা ফেলে হাঁটছে, আর অল্প পানি থাকার কারণে সেই পাটা সপ সপ আর টুপটুপের মাঝে আটকে গেছে। রফিক এবার টর্চ ঘুরিয়ে চারদিকে আলো ফেলল, কিন্তু কাউকে দেখা পেল না রফিক। তারপর তার পকেটে থাকা মোবাইলটা বের করে চারদিকের ভিডিও করা শুরু করলো, সে যে এখানে এসেছে সেটার প্রমাণস্বরূপ। তারপর একটু পর কিছু একটা শব্দ এসে থামলো তার কানের ঠিক কাছেই। তার বুকটার ভিতরে এবার একটু ধড়ফড় শুরু হলো, কারণ এত অন্ধকার একটা জায়গায় একা একটা মানুষ সত্যিই অনেক বেশি ভয় পেয়েছিল রফিক। ঠিক তখনই সে দেখতে পেল কবরস্থানের কোনো কোনায় একটা সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। মাথাটা একদম নিচু, চুলগুলো লম্বা, মুখ ঢাকা নিজের সাদা কাপড় দিয়েই। এবার রফিক সাহস করে শক্ত গলায় বলল, কে ওখানে? কে ওখানে? আপনি কে? এত রাত্রে এখানে কি করছেন? কিন্তু কোনো উত্তর এলো না। সে একটু সামনে এগোতেই তার হাতে থাকা টর্চটা কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেল। এরপর শুরু হয়ে গেল অন্ধকার আর অন্ধকার। রফিক চারপাশে এত বেশি অন্ধকার দেখল যে তার চোখ একটুও সামনে দেখতে পাচ্ছিল না। এরপরেই হঠাৎ করেই তার কানের কাছে ভেসে এলো একটা ফিসফিসানি শব্দ, আমার কবর, আমার কবর কে খুলেছে? এটা শোনার পরেই রফিকের পুরো শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে আবার টর্চ জ্বালালো, আর টর্চ জ্বালার সঙ্গে সঙ্গে তার চোখ একদম স্থির হয়ে গেল। সামনের কবরটা একদম খোলা, আর সেই খোলা কবরের ভিতর থেকে ধীরে ধীরে একটা হাত বের হয়ে আসতেছে উপরের দিকে। কাদা মাখা, একদম পচে যাওয়া একটা হাত, শুধুমাত্র হাতের হাড়গুলো দেখা যাচ্ছে। এরপর রফিক ভয়ে একদম পিছন ফিরে দৌড় দিতে গেল, কিন্তু কয়েক কদম যেতেই বুঝল তার পায়ের নিচে যেন একটা শক্ত কিছু আটকে গেছে। সে নিচে তাকিয়েই দেখল মাটির ভিতর থেকে আর কয়েকটা হাত বের হয়ে তার পাটা শক্ত করে চেপে ধরে রেখেছে। চারদিক তখন ঠিক একই সাথে কান্নার শব্দ আর ফিসফিসানি। কান্নার শব্দগুলোর মধ্যে স্পষ্টভাবে ভেসে আসছে, একা রেখে যাস না, আমরা তোর সাথে যাব, একা রেখে যাস না। এটা শোনার পর রফিক অনেক চেষ্টা করলো সেই হাতগুলো থেকে ছোটার, কিন্তু সে কোনোভাবেই আর সেখান থেকে ফিরে আসতে পারল না। তারপর তার আর কিছুই মনে নেই। পরদিন সকালে গ্রামের লোকজন কবরস্থানের পাশে
রফিকের টর্চ লাইট খুঁজে পায় এবং আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা দেখতে পারে একটা খোলা লাশের উপর রফিক অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। গ্রামের লোকজন গত রাতের ঘটনাটা সবারই জানা, কিন্তু রফিকের এরকম অবস্থা হবে তারা কেউ কখনোই বিশ্বাস করতে পারেনি। যাই হোক, রফিককে পরবর্তী সময়ে নিয়ে যাওয়া হয় একজন ভালো কবিরাজের কাছে এবং ভালোভাবে ঝাড়ফুঁক করে রফিককে সুস্থ করা হয়। এখন রফিক আছে রফিকের মতো, কিন্তু সেই কবরস্থানটা আছে এখনো ভুতুড়ে অবস্থায়। আব্দুর রব মৃধা উনি একজন পেশায় কৃষক ছিলেন। ওনার বাসা হচ্ছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল গ্রামে। এই মাকরাইল গ্রামে ওনার বসতি এবং অনেক আগে থেকে তিনি সেখানে বংশ পরম্পরায় বসবাস করছেন। ওনার কৃষি জমি সেটি ওনার ভিটা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে। প্রতিদিন সেখানে তিনি যান এবং সেখানে ওনার যে 2টি গরু রয়েছে এই গরু দিয়ে সেখানে চাষাবাদ করেন। যেহেতু বাসা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে ওনার জমি ছিল, এই জন্য উনি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে ফজরের আজানের ঠিক পরপরই উনি গরু এবং লাঙল নিয়ে এবং বা কৃষিকাজ রিলেটেড আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতেন। সকালের আলো হতে না হতেই উনি ওনার জমিতে চলে যেতেন এবং চাষাবাদ শুরু করতেন এবং পরন্ত বিকেলে আবার ফিরে আসতেন। ওনার মতো কিন্তু আরও কৃষক ছিল, তারাও ঠিক আজানের পরপরই রওনা দিত এবং ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা তাদের জমিতে চলে এসে চাষাবাদ শুরু করে দিত। এমনই একটি রাতের ঘটনা। আলামিনের নানা আব্দুর রব মৃধা হঠাৎ রাতে ওনার ঘুম ভেঙে যায়। তিনি তখনও বুঝতে পারছিলেন না যে ফজরের আজান কি হয়েছে নাকি হয়নি। তখন আসলে তিনি ওইভাবে ঘড়ি দেখারও প্রয়োজন বোধ করেন নাই। তখন তিনি যে কাজটি করেন, তিনি ঘর থেকে বের হন, বের হয়ে ওনার যেই 2টি গরু রয়েছে এই গরু নিয়ে এবং লাঙল নিয়ে উনি ওনার মাঠের দিকে রওনা দেন। ওই রাতটি ছিল জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাতে ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। প্রতিদিন যে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে উনি ওনার ক্ষেতে পৌঁছে যান এবং পৌঁছেই উনি গরু দিয়ে হাল চাষ শুরু করেন। অনেকক্ষণ হয়ে যাচ্ছে যে হাল চাষ করছেন, কিন্তু সকাল হচ্ছে না। উনি ভাবছেন এমন তো কখনো হয় না, সাধারণত সকাল হওয়ার সাথে সাথেই তো চলে আসে, আজকে না হয় একটু তাড়াতাড়ি চলে আসছে, কিন্তু সকাল কেন হচ্ছে না? উনি এই জিনিসটি ভাবছেন এবং হাল চাষ করছেন এবং উনি আরো চিন্তা করছেন যে এতক্ষণে তো কারো না কারো চলে আসার কথা এখানে, আরো কৃষকদের যাদের আশেপাশে জমি আছে, কিন্তু তারাও কেউ আসছে না। এদিকে সকালও হচ্ছে না। আসলে কি ফজরের আজান হয়েছে? উনি সেই চিন্তা করছিলেন। এমনই চিন্তা যখন করছেন তখন হঠাৎ ওনার কানে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, বাচ্চা কান্নাকাটি করছে কোথায়? উনি তাকিয়ে দেখলেন যে ওনার ক্ষেতের পূর্ব দিকে যে আইল আছে এই আইলের উপরে একজন মহিলা তার কোলে একটি বাচ্চা নিয়ে বসে আছে এবং ওই বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন বাচ্চা এবং বাচ্চার মাকে। বাচ্চা কাঁদছে এবং বাচ্চার মা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক যেভাবে বাচ্চারা কান্নাকাটি করলে তাদের মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় এবং তাদেরকে থামানোর চেষ্টা করছে যে ও কাঁদো না, কেঁদো না, তোমার বাবা চলে আসবে, কান্নাকাটি করে না, এইরকম শব্দগুলো তারা ওই মহিলা ইউজ করছিল। আলামিনের নানা আব্দুর রব মৃধা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন।
তিনি বুঝতে পেরেছিলেন যে এত রাত্রে এখানে কিন্তু কোনো বাচ্চাসহ মহিলা আসার কথা নয়। নিশ্চয়ই এটি কোনো প্যারানর্মাল ঘটনা হবে। তিনি যে কাজটি করার চেষ্টা করেন সেটি হচ্ছে যে তিনি চিন্তা করেন যে এখান থেকে দ্রুত বের হয়ে যাই, আবার বাড়ির দিকে চলে যাই। এখন নিশ্চয়ই অনেক রাত, আমি ভুল করে চলে এসেছি। এই চিন্তা করে যখনই ওনার দুটি গরু নিয়ে মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন যে উনি যখন উত্তর পাশের আইল দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন ওই উত্তর পাশের আইলেও ঠিক একজন মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। সেই বাচ্চাটিও কান্নাকাটি করছে এবং ওই মহিলা একই রকমভাবে বলছে যে কেঁদো না, কেঁদো না, জাদু সোনা, তোমার আব্বু আসবে, এই ধরনের কথাবার্তা বলছে। তিনি দক্ষিণ দিকের আইল যেখানে আছে সেদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করলেন। তিনি দেখলেন দক্ষিণ দিকের আইলেও ঠিক একই রকমভাবে বাচ্চা কোলে নিয়ে একজন মহিলা বসে আছে। সেও ঠিক একই কথাই বলছে তার বাচ্চার সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পশ্চিম দিকের আইল এখানে কেউ ছিল না। কিন্তু সমস্যা হলো ওই দিক দিয়ে তিনি বের হতেও পারছিলেন না। জমির একটি ভৌগোলিক গঠনগত কারণে ওই দিক দিয়ে আসলে বের হয়ে আসাও সম্ভব না। তিনি এটাও লক্ষ্য করছিলেন যে তিনজন মহিলা বাচ্চা সহ যে বসে আছে তার জমির তিন দিকের আইলের উপরে, এরা কেউ মাঠের মধ্যে আসছে না। তিনি কিন্তু সিগারেট খাওয়ার সিগারেটে খুব আসক্ত ছিলেন। আসলে গ্রামের যারা কৃষক তারা আসলে সিগারেট খান না, যেটা খায় সেটা হলো বিড়ি। তিনি বিড়িতে খুব আসক্ত ছিলেন। ওনার কাছে এক প্যাকেট বিড়ি ছিল, ম্যাচও ছিল। উনি জানতেন যে আগুন জ্বালালে সাধারণত কেউ ক্ষতি করতে পারে না, এই টাইপের প্যারানর্মাল কোনো বিষয়গুলো তার ক্ষতি করতে পারে না। এই জন্য তিনি বিড়ি ধরান এবং একটার পর একটা বিড়ি টানতে থাকেন। একটা সময় পর বিড়িগুলো শেষ হয়ে যায়। তখন যেটি কাজটি করেন সেটি হচ্ছে, ওনার যে দুটি গরু নিয়ে এসেছিলেন, এই দুটি গরুর গলায় যে রশি ছিল, সেই রশি দুটি তিনি এক হাতে ধরেন এবং জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পর আজানের শব্দ ভেসে আসে দূর মসজিদের মাইক থেকে। আজানের শব্দ আসার পরে আব্দুর রব মৃধা স্পষ্টভাবে দেখতে পান এই তিনজন মহিলা আইলের উপর থেকে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে তারা যে দিক থেকে এসেছিল তার উল্টা দিকে হেঁটে চলে যাচ্ছে এবং অদৃশ্য হয়ে যাওয়া না, হাঁটতে 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 চলে যাচ্ছে। এভাবে চোখের আড়াল হয়ে গেল। তার কিছু সময় পরেই আরো কিছু কৃষকরা, তারাও গরু এবং লাঙল নিয়ে তাদের জমিতে চলে আসে। তাদের কাছে তিনি আর কিছু বলেন না, যথারীতি চাষাবাদ করে পরন্ত বিকেলে উনি বাড়িতে ফিরে যান। বাড়িতে ফিরে গিয়ে উনি ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। ওনার স্ত্রী আরো কিছু দোয়া পড়ে পানিতে ফু দিয়ে তাকে গোসল করিয়ে দেন এবং ঝাড়ফুঁক করেন যে আল্লাহ তাআলা তাকে কোনো ক্ষতি হতে দেননি। এর প্রায় 2 থেকে 2.5 বছর পর ঘটে আরেকটি ঘটনা। এর মধ্যে কিন্তু আর কোনো ঘটনা তার সাথে ঘটেনি। স্বাভাবিকভাবে মাকরাইল গ্রামের পাশেই নদী রয়েছে। তো সাধারণত আব্দুর রব মৃধা উনি যে কাজটি করতেন, বা শুধু উনি না, ওনার বাবা বা ওনার যে আত্মীয় স্বজনরা, পাশে যেহেতু নদী ছিল, নদীর ওখানে কিছু চরও ছিল। তো সেখানে সন্ধ্যার পরে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলা পেতে রাখতেন। জাল সহ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সেই জিনিসগুলো পেতে রাখতেন এবং প্রচুর মাছও পাওয়া যেত। তখনও আব্দুর রব মৃধার পিতা জীবিত ছিলেন। উনি অনেক বয়স্ক থাকলেও মাছ ধরার তার খুব নেশা ছিল। তো আব্দুর রব মৃধা, তার পিতা এবং তার আরো চাচাতো ভাইটাই মিলে তারা মাছ ধরতে যান। ওই রাতও ছিল জ্যোৎস্না রাত। তাদের জালে অনেক মাছ ধরা পড়ে।
সাধারণত গ্রামে মাছ রাখার যে ঝুড়িটা এটাকে খালই বলে। দেখা যাচ্ছে এক খালই মাছ হয়ে গেছে। তখন আলামিনের নানা মানে আব্দুর রব মৃধা তাকে তার বাবা বলে যে, এই আব্দুর রব, মাছ তো এক খালি হয়ে গেছে, বাসা তো কাছেই, যা তুই এটা রেখে আয়, বাসায় গিয়ে মাছটা রেখে আবার খালইটা খালি করে নিয়ে আয়। তো চিন্তা করলেন আব্দুর রব মৃধা যে হ্যাঁ ভালো, কোথায় তো চলে যাই। উনি খালইটা নিয়ে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। উনি যখন বাড়ির দিকে হাঁটা শুরু করেন, ওনার বাড়ির কাছাকাছি একটি বাগান রয়েছে। ওই বাগানটি পার হয়ে ওনার বাড়িতে আসতে হয়। যখন তিনি বাগানের মধ্যে প্রবেশ করেছেন, হঠাৎ করে পেছন থেকে কেউ বলছে, এই রবে, মাছগুলা দিয়ে যা। আসলে ওনার নাম আব্দুর রব থাকলেও গ্রামের মানুষজন তাকে রবে রবে বলতো, রব না বলে রবে বলতো। তো বলছে, এই রবে, মাছগুলো দিয়ে যা। উনি প্রথম দিকে পাত্তা দেয় নাই, হয়তো তিনি চিন্তা করেছেন হয়তো বা শুনতে ভুল করছেন। তিনি হেঁটে যাচ্ছেন, আবার পেছন থেকে ধমক দিয়ে বলছে, এই রবে, তোকে না মাছগুলো দিতে বললাম, মাছ দিয়ে জানালে কিন্তু তোর ক্ষতি হবে। তিনি যে কাজটি করেন, তিনি মাছগুলো নিয়ে জোরে এক দৌড় লাগান। দৌড়াতে দৌড়াতে হঠাৎ উনি দেখতে পান 4-5টি ছায়া তাকে ঘিরে ধরেছে। তখন তিনি বুঝতে পারেন এবার আর তার নিস্তার নেই। ওনার যতক্ষণ জ্ঞান ছিল, পরবর্তীতে উনি যেটা বলেছেন যে উনি শুধু চিৎকার দিয়ে বলতে পেরেছিলেন, এই তোরা কে, কোথায় আসিস, আমাকে এরা ধরে নিয়ে যাচ্ছে। জাস্ট এতটুকু উনি বলতে পেরেছিলেন। এদিকে ওই বাগানের পাশেই আরেকজনের বাড়ি ছিল। ওই ব্যক্তি এই শব্দটি শুনে ফেলে যে আব্দুর রব মৃধা উনি চিৎকার করে এই ধরনের কথা বলেছেন। ওনার নাম ছিল বদিউর রহমান। স্থানীয়ভাবে লোকজন তাকে বদিয়ার বলতো। তো এই বদিয়ার এই শব্দটি শুনে, যেহেতু তার বাড়ি কাছাকাছি ছিল, একদম কাছে ছিল, উনি দ্রুত টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে এসে আব্দুর রবকে খুঁজতে থাকেন। তিনি কোথাও তাকে দেখতে পান না, কিন্তু যেহেতু চিৎকার করেছেন উনি এত রাত্রে, নিশ্চয়ই কোথাও না কোথাও তিনি আছেন। এই বদিয়ারও খুব সাহসী লোক ছিলেন। তিনি একাই আব্দুর রব মৃধাকে খোঁজার জন্য বের হলেন। যেহেতু নদী কাছেই ছিল, হঠাৎ করে উনি দেখতে পেলেন যে উনি যেদিক দিয়ে খুঁজতে যাচ্ছেন সেখানে একটি গামছা পড়ে আছে। উনি যেহেতু আব্দুর রব মৃধাকে খুব ভালো করে চিনতেন এবং আব্দুর রব মৃধা যে গামছাটি সবসময় সাথে রাখতেন সেই গামছাটিকেও চিনতেন, তিনি বুঝতে পারলেন যে আব্দুর রব মৃধার কোনো বিপদ হয়েছে, নাহলে গামছাটা এখানে পড়ে আছে কেন। তিনি দ্রুত নদীর দিকে আগাতে থাকলেন। নদীর কাছাকাছি যাওয়ার সাথে সাথে উনি এক ধরনের অদ্ভুত গোংরানির আওয়াজ শুনতে পান। তিনি দ্রুত নদীর কাছে গিয়ে দেখেন যে আব্দুর রব মৃধার পা দুটো উপরে এবং মাথা বালির মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং ওইখান থেকে গোংরানির আওয়াজ আসছে। ওনার দম বন্ধ হয়ে গেছে, হালকা হালকা নিঃশ্বাস ওই বালুর মধ্যে দিয়ে তার নাকে যাচ্ছে, এই জন্য উনি গোংরানির আওয়াজ করছেন। উনি দ্রুত সেখানে যান এবং সেখান থেকে আব্দুর রব মৃধাকে উদ্ধার করে নদীর পানি দিয়ে হাত মুখ ধোন। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আর 1-2 মিনিট পরে হয়তোবা বদিয়ার মিয়া গেলেই আব্দুর রব মৃধাকে মৃত অবস্থায় তাকে দেখতে পেতেন তিনি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আব্দুর রব মৃধা সেখান থেকে উদ্ধার হয় এবং তাকে ওই বদিয়ার আব্দুর রব মৃধার বাড়িতে নিয়ে যান। তখন আরও লোকজন সবাই এগিয়ে আসে যে কি হলো, কারা তাকে অ্যাটাক করেছিল। সবাই আসে, সে দেখে সেই খালইটা শূন্য পড়ে আছে, তার ভিতরে কোনো মাছ নেই, তবে ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু মাছ রয়েছে। কোনোটার মাথা খাওয়া, কোনোটার পেট চিরে কোনো মাছ খেয়েছে, কোনোটার লেজ খাওয়া, এরকম কিছু কিছু মাছ চতুর্দিকে অল্প কিছু ছড়িয়ে আছে, আর অন্য কোনো মাছ নেই, শুধু খালইটা পড়ে আছে। এরপরে আব্দুর রব মৃধা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে অনেকদিন অসুস্থ ছিলেন। আস্তে আস্তে
আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি সুস্থতা লাভ করেছেন। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আব্দুর রব মৃধার স্ত্রী তিনি সেলিম হুজুরের কাছে নিয়ে যান। এই সেলিম হুজুর হচ্ছে সেই হুজুর আমাদের 2 নাম্বার স্টোরিতে আপনারা শুনেছিলেন যে যখন রুহুল সর্বশেষ যেই কবরটি খুঁড়েছিল সেটি ছিল সেলিম হুজুরের কবর, এবং কবর খোঁড়ার সময় যে লাশটি রুহুলের হাত চেপে ধরেছিল সেটি হচ্ছে সেই সেলিম হুজুরের ডেড বডি। তো সেলিম হুজুরের কাছে নিয়ে যান। সেলিম হুজুর তাকে দেখেন, দেখে তিনি বলেন যে আসলে আপনি তো ধর্মকর্ম কিছু করেন না, আপনি যদি ধর্মীয় লাইনে চলে আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনার সাথে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিছুই হবে না, এবং আপনি রাত বিরেতে যেখানে চলাফেরা করেন না কেন, আল্লাহ চান তো আমি ইনশাল্লাহ ইনশিওর করছি যে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি ধর্মের দিকে ফিরে আসবেন। আব্দুর রব মৃধা তিনি কথা দেন সেলিম হুজুরকে যে হ্যাঁ তিনি ফিরে আসবেন, এবং সেলিম হুজুরের সাথেই তিনি উঠা বসা করবেন। তো সেলিম হুজুর উনি ধর্মকর্ম করতেন, উনি কোরআনে হাফেজ ছিলেন, মাওলানা ছিলেন, মাদ্রাসার মুহতামিম ছিলেন, বিভিন্ন জায়গায় যেতেন, ওয়াজ মাহফিল করতেন। তো ওনার সাথে থেকে থেকে আব্দুর রব মৃধাও কোরআন এবং সুন্নাহ বিষয়ক ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেন, এবং মৌলিক যেই জ্ঞানগুলো সেগুলো আল্লাহ তাআলা তাকে অর্জন করার তৌফিক দান করেন ওই সেলিম হুজুরের ওসিলায়। আর ওই যে কবরস্থান যেটি ছিল, এই কবরস্থানের পাশেই যে মসজিদটা ছিল, এই মসজিদেরই খতিব এবং পেশ ইমাম ছিলেন হচ্ছে সেলিম হুজুর। আর ওই মসজিদেরই মুয়াজ্জিন এবং খাদেমের দায়িত্ব দেয়া হয় এই আব্দুর রব মৃধাকে। খুব ভালোই চলছিল। এইভাবে কেটে যায় প্রায় 5 থেকে 7 বছর। সেলিম হুজুর একদিন হঠাৎ মারা যান। আর তার মৃত্যুর পরপরই কি ঘটনা ঘটেছিল কবরস্থানে সেটা আমরা দ্বিতীয় স্টোরিতে শুনেছি। সেলিম হুজুর মারা যাওয়ার পর আব্দুর রব মৃধাও খুব শোকে কাতর হয়ে পড়েন, কারণ এতদিন তার সাথে চলেছেন। খুব ভালো মানুষ ছিলেন সেই সেলিম হুজুর, এবং খুব বুজুর্গ একজন মানুষও ছিলেন। যাই হোক, উনি যথারীতি ওই মসজিদেই আজান এবং মসজিদের খেদমতের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কোনো এক রাতে হঠাৎ আব্দুর রব মৃধা উনি ওনার পাশে থাকা যে অ্যালার্ম ঘড়িটি ছিল টেবিলের পাশে রাখা, মানে টেবিল ক্লক যেটাই, আবসা আলোতে রাতের বেলা দেখতে পান যে 5:05 বাজে। ফজরের আজান হচ্ছে 4:30টায় এবং নামাজ হওয়ার কথা ছিল হচ্ছে 5:15-তে। যেই না উনি দেখেছেন যে 5:05 বাজে, উনি লাফ দিয়ে উঠেছেন যে আরে জামাতের তো সময় হয়ে গেল, আজান তো দেয়া হয়নি, দ্রুত মসজিদে যেতে হবে। উনি দ্রুত উঠে অজু করেই জামা কাপড় পরে মসজিদের দিকে ছুটতে থাকেন। মসজিদের থেকে ওনার বাসার দূরত্ব বড়জোর 10 মিনিটের পথ ছিল। উনি দ্রুত মসজিদে যান। মসজিদে গিয়ে দেখেন মসজিদের দরজা বন্ধ। উনি চিন্তা করেন যে কি ব্যাপারে, একজন মুসল্লিও আসে নাই। উনি দরজা খুলে মসজিদের ভিতরে লাইট জ্বালান। ততদিনে কিন্তু ওই সমস্ত মসজিদগুলোতে সবগুলোতে ইলেকট্রিসিটি চলে আসছে, মাইকও আছে, মানে আধুনিক কিছু সরঞ্জামাদি মসজিদে ছিল, ইলেকট্রিসিটি, মাইক সব কিছু ছিল। তো উনি যখনই লাইট জ্বালিয়েছেন তিনি দেখেন ঘড়িতে মাত্র 12:15 বাজে। আসলে ওনার অ্যালার্ম ক্লকে যে সময়টি ছিল সেটি হচ্ছে 12:05। উনি বড় কাঁটাটি যখন 1-এর উপরে দেখেছে তখন উনি ঘুম থেকে উঠে হঠাৎ করে ওনার মনে হয়েছে এটা 5:05 বাজে, যার কারণে উনি এটি দেখতে ভুল করেছিলেন।
তখন চিন্তা করেন, যাক, যেহেতু ভুল হয়েই গেছে, তাহলে বাসায় চলে যায়, আরো কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে আবার চলে আসবো। উনি মসজিদের লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে বের হয়ে যান। বের হয়ে যখনই উনি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, তখন হঠাৎ দেখেন যে রাস্তার ঠিক পশ্চিম পাশ থেকে সাদা আলখেল্লা পরা একজন মানুষ রাস্তার পূর্ব দিকে চলে গেল। রাস্তার পশ্চিম পাশে ছিল একটি বটগাছ, এই বটগাছের পাশেই ছিল সেলিম হুজুরের বাড়ি, আর রাস্তার ঠিক পূর্ব পাশে ছিল হচ্ছে এক কবরস্থান। তো সেলিম হুজুরের বাড়ির ভেতর থেকে ওই বটগাছের নিচ দিয়ে একটি আলখেল্লা পরা একটা লম্বা একজন মানুষ তিনি কবরস্থানের ভিতর ঢুকে গেলেন। এই দৃশ্য যখনই তিনি দেখেছেন, তখন উনি মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। হঠাৎ পেছন থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব আসসালামু আলাইকুম, এই টাইপের শব্দ শুনে উনি আরো ভয় পান। উনি তখন চিন্তা করেন যে এইবার দৌড় দিতে হবে, কারণ উনি যতই সাহসী হন না কেন, উনি হঠাৎ করে দেখলেন এরকম লম্বা আলখেল্লা পরা একটা লোক একটা বাড়ির থেকে বের হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে গেল এত রাত্রে। গ্রামে তো এত রাত্রে কেউ কল্পনাই করা যায় না কেউ রাত্রে বাইরে থাকবে। তারপর আবার পেছন থেকে সালাম দিচ্ছে। উনি তো মারাত্মক ভয় পান। উনি দৌড় দেওয়ার জন্য উদ্যত হবেন, তখন হঠাৎ উনি ফিল করেন ওই সাদা আলখেল্লা পরা লোকটি ওনার একদম পাশে চলে এসেছে এবং বলছে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তখন খুব বিনয়ের সুরে এবং খুব মোলায়েম সুরে যখন এই কথাটি উনি শুনতে পেলেন, তখন আব্দুর রব মৃধা ওনার সাহস সঞ্চয় করলেন। তিনি সালামের উত্তর নিলেন এবং ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করলেন। তখন উনি নিজের পরিচয় প্রকাশ করলেন। উনি বললেন যে আপনি যখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তখন যখন সেলিম হুজুরের কাছে এসেছিলেন, তখন সেলিম হুজুর যখন বলেছিল যে আপনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন, তাহলে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হবে না। সেটি আসলে আমি সেলিম হুজুরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হুজুর উনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে বা আল্লাহর রাস্তায় চলে আসে, তাহলে ওনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দান করেন আমি দেখব সেটা। আর এটাও ওই আলখেল্লা পরা লোকটি বলছেন যে আমি হচ্ছে একজন জিন। সেলিম হুজুর যখন মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে, তখন থেকেই আমি সেলিম হুজুরের সাথে আছি এবং সেলিম হুজুরও জানে যে আমি তার সাথে থাকি। সেলিম হুজুর বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ট্রিটমেন্ট করেন, আমি আমার সাধ্য অনুযায়ী তাকে তার কাজে সাহায্য করার চেষ্টা করি। সেলিম হুজুর অনেক সময় কিছু দুষ্টু জিনেরও তদবির করেন, যার ফলে অনেক জিনও তার শত্রু হয়ে যায়, যার ফলে আমি তাকে পাহারা দেই যাতে অন্য কোনো জিনেরা তার ক্ষতি করতে না পারে। তো সেলিম হুজুরের সাথে আমি ছিলাম 20 বছর, আর আপনার সাথে আমি ছিলাম 7 বছর। সেলিম হুজুর যখন মারা যান, আমি তখন খুবই মনে কষ্ট পাই, কারণ ওনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। উনি আমার জন্য অনেক দোয়া করেছেন, আমিও তার জন্য দোয়া করেছি। কিন্তু উনি যেহেতু মারা গেছেন আর আপনি জীবিত আছেন, সুতরাং আপনার নিরাপত্তার দায়িত্বও কিন্তু আমার। আপনি কখনো ভয় পাবেন না, আমি ইনশাল্লাহ সবসময় আপনার সাথে থাকব। এই বলার পরে উনি সেখান থেকে আবারও সালাম দিয়ে চলে যান। এই ঘটনায় যদিও আব্দুর রব মৃধা বেশ ভয় পেয়েছিলেন, কিন্তু ভয় পেলেও মনে মনে আশ্বস্ত হয়েছিলেন যে না, একজন আল্লাহওয়ালা কামেল জিন আমার নিরাপত্তার দায়িত্বে আছে। এই ঘটনার পরে আব্দুর রব মৃধা প্রায় 60 বছর জীবিত ছিলেন। 2015 সালের দিকে উনি মারা গেছেন। উনি আমৃত্যু ওই মসজিদের
মুয়াজ্জিন এবং খাদেম হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। ওই জিনের সাথে দেখা হওয়ার পরে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আর কখনো তার সাথে কোনো খারাপ ঘটনাও ঘটেনি, আর ওই জিনকেও তিনি কখনো দেখতে পাননি। অদ্ভুত ব্যাপার হলো যে আব্দুর রব মৃধার যে পরিবার রয়েছে, এখনো আজ পর্যন্ত তারাও কোনো খারাপ জিনিসও দেখেনি, কোনো ভালো জিনিসও এখনো দেখেনি, বিশেষ করে ওই জিনকেও সে দেখেনি। এখন কথা হচ্ছে প্রিয় লিসেনার্স, যে আব্দুর রব মৃধার সাথে কেন এই ঘটনাগুলো ঘটছিল। এই বিষয়ে ওই জিন আব্দুর রব মৃধাকে জানায় যে আপনার কি মনে আছে যে আপনার মায়ের সাথে অনেকগুলো জিন ছিল? আপনার মা যখন মৃত্যুশয্যায় তখন আপনাদেরকে ডেকে বলেছিল যে আমি তো মরে যাচ্ছি, কিন্তু এই জিনগুলো তোমাদের সাথে থাকতে চায়, ওরা যেতে চায় না, তোমাদেরকে ভালোবাসে। তখন আপনার অন্য সব ভাই বোন রাজি হলেও আপনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, অনেক আজে বাজে কথা বলেছিলেন, এও বলেছিলেন যে ওদেরকে আর প্রয়োজন নাই, ওদেরকে বিদায় করে দাও, তুমি মরে যাও, তোমার সাথে সাথে ওদেরকেও নিয়ে যাও। এই ধরনের অনেক তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছেন, যার কারণে ওই জিনগুলো আপনার প্রতি ক্ষিপ্ত ছিল। আপনি যতগুলো সমস্যায় পড়েছেন সবগুলোই ওদের দ্বারা সংগঠিত হয়েছে। আপনার ওদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা উচিত হয়নি। যেহেতু আমি আপনার সাথে ছিলাম, যার কারণে ওরা আপনাকে আর নতুন করে কোনো ক্ষতি করতে পারেনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আর আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। তো রাসেল ভাই, আজকে আপনার সঙ্গে যেই ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা আমাদের এলাকারই একটি ঘটনা এবং আমার এলাকার একটু বর্ণনা দেই। আমাদের এলাকাটা একবারেই একটা প্রত্যন্ত এলাকা, একদমই পুরনো। আর আমাদের এই এলাকার শেষ প্রান্তে ছিল একটি পুরনো দিনের কবরস্থান, যেটাতে এখন মানুষ লাশ দাফন করে না, কিন্তু কবরস্থানটা এখনও আছে। আর এই কবরস্থানটার নাম দিয়েছে মানুষ কালা পাহাড় কবরস্থান। চারপাশে বিশাল বিশাল বটগাছ, বাঁশঝাড়, কাটা ঝোপ আর ভিন্ন ভিন্ন ধরনের গাছে ঘেরা। কারণ এই জায়গাটায় এখন মানুষ তেমন আর যায় না। জঙ্গলগুলো যেন ধীরে ধীরে দানব আকৃতিতে পরিণত হয়েছে। এমন একটা অবস্থায় দিনের বেলাতেও জায়গাটা মানুষ অন্ধকার অন্ধকার দেখত, আর সেখানে একদমই কেউ যেত না। কারণ এলাকার বয়স্করা বলতো সূর্য ডুবে যাওয়ার পর ওই কবরস্থানের দিকে তাকাতেও ভয় লাগে। কিন্তু গ্রামের কিছু ছেলে আছে যারা এই সমস্ত কিছু কথাকে একদমই বিশ্বাস করতো না। তারা মনে করত যে গ্রামের মুরব্বীরা তাদেরকে ওই জায়গাটা থেকে দূরে রাখার জন্য এই রকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। এক রাত তখন প্রায় 12টা বাজে। 4 জন বন্ধু সজীব, রানা, মিলন আর তহিন সাহস দেখানোর জন্য ঠিক করলো তারা সেই কবরস্থানে গিয়ে একটা ভিডিও করে নিয়ে আসবে, যেই ভিডিওটি পরদিন সকালে গ্রামের সবাইকে দেখিয়ে বলবে এতদিন থেকে মানুষগুলো তোমাদের বোকা বানিয়ে রেখেছে। হাতে মোবাইল আর টর্চ নিয়ে তারা হেসে খেলে পৌঁছে গেল সেই গ্রামের শেষ প্রান্তের কালাপাহাড় কবরস্থানে। শুরুতে সবকিছুই তাদের স্বাভাবিক লাগছিল। ঝিঝি পোকার শব্দ, বাতাসে পাতা নড়ার শব্দ আর অদ্ভুত রকমের শিয়াল এবং কুকুরের ডাক। হঠাৎ তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, তোরা কি কোনো কিছুর গন্ধ পাচ্ছিস? একটা তীব্র পচা গন্ধ, যেই গন্ধটা আমার নাকে খুব ভীষণভাবে ধরছে। এই কথা বলার পর সত্যি সত্যি একটা তীব্র গন্ধ চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়ছিল। এরপর একজন বলে উঠল, কবরস্থান থেকে আতর বের হবে নাকি? এখানে তো সব লাশেই থাকে, তাহলে গন্ধই তো বের হওয়ার কথা। এটা শোনার পর সবাই হেসে উঠল। এত বেশি হাসলো যে প্রথম জন চুপসে গেল একদম। ঠিক তখনই দূর থেকে একটা কবরের পাশে সাদা কাপড় পরা একটা কেউ
বসে থাকতে দেখা গেল। একদম মাথা নিচু করে, কোনো নড়াচড়া নাই। একদম গাছের মতো সোজা হয়ে বসে আছে। এবার তাদের মধ্য থেকে একজন মোবাইলের ফ্ল্যাশ মেরে বলল, "ওইখানে? কে ওইখানে? আপনি কে? এত রাত্রে কবরস্থানে আপনি কি করছেন?" কোনো সাড়া পায়নি। এরপর ভয়ে তুহিন বলল, "চল ফিরে যাই। মনে হচ্ছে এখানে খারাপ কিছু হতে যাচ্ছে।" কিন্তু তাদের মধ্যে যে রানা ছিল, সে সাহস দেখিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সে গেল একবারে সেই যে সাদা কাপড় দেখা যাচ্ছে তার খুব কাছাকাছি। হঠাৎ করে তারা খেয়াল করলো চারপাশের সব শব্দগুলো একদমই বন্ধ হয়ে গেছে। ঝিঁঝি পোকার ডাকটাও যেন শোনা যাচ্ছে না। দূরের কুকুরের শব্দ, শিয়ালের শব্দ যেন সবকিছুই নিমিষেই উধাও হয়ে গেল। এরপর পুরো কবরস্থানটা একদম নিস্তব্ধ। শুধুমাত্র তাদের পায়ের শব্দ ছাড়া আর নিঃশ্বাস ছাড়া। এরপর রানা গিয়ে লোকটার কাঁধে হাত রাখল। বলতে ভুলে গিয়েছি, তাদের মধ্যে সবথেকে সাহসী ছিল রানা। এরপর সেই লোকটা ধীরে ধীরে তার মাথা তুলল। আর সঙ্গে সঙ্গে রানা চিৎকার করে মাটিতে পড়ে গেল, কারণ ওটা কোনো মানুষের মুখ ছিল না। মুখের মধ্যে কোনো নাক নেই, চোখ নেই, মুখ নেই, গাল নেই, ভ্রু নেই, শুধুমাত্র ফাঁকা কালা চামড়া। হঠাৎ সেই জিনিসটা মানুষের মতো গলায় না, বরং অনেক মানুষের একসাথে কথা বলার মতো শব্দ করতে লাগলো এবং এক সময়ে বলল, "তোরা কেন এসেছিস?" চারজনের বুক এবার ধপ করে উঠল। তারপর যা হলো সেটা তারা কোনো দিনও বলতে পারেনি। কবরস্থানের চারদিক থেকে একের পর এক সাদা কাপড় পরা মানুষ বের হতে লাগলো। কেউ হাসছে, কেউ কান্দে, কেউ হেঁটে হেঁটে আসছে, কেউ হামাগুড়ি দিয়ে আসছে। কিন্তু কারো মুখ নেই, শুধুমাত্র মুখের স্থানে কালা গহ্বর, আর কিছুই দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ করেই সেখানে থাকা সমস্ত আলোগুলো আপনা আপনি বন্ধ হয়ে গেল। তারপর কানে শুধু একটা শব্দই ভেসে আসতে লাগলো, "একজন থেকে যা, আমাদের এখানে বড্ড একা লাগে।" এটা শোনার পর চার বন্ধু প্রাণপণে দিল ভোঁদৌড়। কে কোথায় যাচ্ছে কেউ কিছুই বুঝতে পারছে না। সবাই শুধু দৌড় আর দৌড়। দৌড়াতে দৌড়াতে এক সময় তাদের মধ্যে সজীব আর মিলন আর তুহিন গ্রামের ঠিক কাছে এসে পড়ল। কিন্তু তাদের মধ্যে যে সাহসী রানা, তাকে খুঁজে পাওয়া গেল না। তারা ভেবেছিল রানা হয়তো আগে চলে গেছে, কিন্তু পুরো গ্রাম খুঁজেও রানাকে পাওয়া গেল না। তার ৩ দিন পর ভোরে গ্রামে এক লোক, মানে এক বৃদ্ধ লোকের জানাজা দেওয়া হবে এবং জানাজার শেষে সেই কবরেই তাকে দাফন করা হবে। কারণ সবাই জানতো যে এই কবরটাতেই, এই কবরস্থানেই তার শেষ জায়গা, এবং সেই লোকটাও এটা বলেছিল যে সেই কবরস্থানেই যেন আমার কবর দেওয়া হয়। তারপর ভোরে গ্রামের এক বৃদ্ধর কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো নতুন একটা কবরের উপর কাদা দিয়ে বড় বড় করে লেখা, "রানা ফিরে এসেছে।" কবরটা আগের দিন সেখানে ছিল না, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কবরের পাশে রানার মোবাইলটা পড়েছিল। মোবাইলের ভিডিওটা চালু ছিল, আর ভিডিওতে শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার। এর কিছুদিন পর রানা আবারও বাড়িতে ফিরে আসে। রানাকে সবাই জিজ্ঞাসা করে, "কেন, তোমার কি হয়েছিল? তুমি কোথায় গিয়েছিলে?" তারপর রানা যেটা বলে সেটাতে সবাই অবাক হয়ে যায়। সেই রাতে রানা মনের ভয়ে এত জোরে দৌড়েছে, এত জোরে দৌড়িয়েছে, যেটা তার জীবনে কখনো দৌড়েনি। তারপর এক জায়গায় গিয়ে পড়ে যায় এবং সেখানকার লোক তাকে ট্রিটমেন্ট করে, তার দেখাশোনা করে ভালো করে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা।
তো প্রায় 6 বছর আগের ঘটনা। নুরির স্বামীর নাম লিটন। লিটনের দাদা দেশ বিভাগের আগে ভারতের দিল্লিতে বসবাস করতেন, এখন সেখানে কাপড়ের ব্যবসা করতেন। তো লিটনের দাদা 2 বিয়ে করেছিলেন। তো তার প্রথম স্ত্রী ছিল ভারতীয়, তার নাম ছিল সায়রা বানু। তারা বেশ ভালোই ছিলেন সেখানে। বিয়ের পরের বছর তাদের একটা পুত্র সন্তান জন্ম হয়। একদিন পাশের এক কুয়ো থেকে পানি তুলতে গিয়ে ভুলক্রমে সায়রা বানুর কোল থেকে 2-3 মাস বয়সী সন্তান কুয়োর পানিতে পড়ে মারা যায়। তিনি একাই ছিলেন তখন কুয়ো পারে। তো তিনি বাড়িতে এসে প্রতিবেশীদের সাহায্য নিয়ে তার শিশু সন্তানকে উদ্ধার করে মৃত অবস্থায় পরে উদ্ধার করেন। লিটনের বাবা হাট থেকে বাড়ি ফিরে আসেন এবং এসে দেখতে পান তার প্রথম সন্তান মারা গেছে। এমন ঘটনায় তারা দুজন ভেঙে পড়েন। তাদের প্রতিবেশীরা তাদের বলে, ওই কুয়োর পানি তো কেন তুলতে গেলেন আপনারা? তো দেখেন না আপনারা পানি নদী থেকে আমরা নিয়ে আসি, ওই কুয়োর পানি তো পচা। তো যাই হোক, এরপর থেকে সায়রা বানুর মধ্যে একটা পরিবর্তন আসা শুরু করে। তিনি রোজ রাতে ঘুমের ঘরে হাঁটাচলা করতেন। তখনকার আমলে এত ডাক্তারি ব্যাপার স্যাপার ছিল না, তাই লিটনের দাদাও তিনি এত গুরুত্ব দিতেন না। সায়রা বানু এভাবেই রাতে হেঁটে হেঁটে সেই কুয়োর কাছে চলে যেতেন। পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় বিড়বিড় করতেন। লিটনের দাদা হাটের দিন সকালে চলে যেতেন, রাতে ফিরতেন। এর মধ্যে সায়রা বানু অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছিল। মাথার চুল এলোমেলো থাকতো এবং এক সময় তিনি সন্তান সম্ভবা হন। তিনি তখন সব সময় বিড়বিড় করতে থাকতেন এবং পরে তিনি লিটনের বাবাকে জন্ম দেন। তো লিটনের বাবার বয়স যখন 1 মাস, তখন একদিন রাতে লিটনের দাদার ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে দেখতে পান তার ঘরে তার স্ত্রী এবং সন্তান নেই। তিনি মনে করলেন ওই ঘুমের ঘরে কি হেঁটে কোথাও চলে গেল কিনা, তাই তিনি হারিকেন নিয়ে বেরিয়ে পড়েন তাদের খুঁজতে। কিছুক্ষণ খোঁজার পর দূরে সেই কুয়োর কাছে তিনি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান। তিনি সেখানে যান। যত কাছে এগোচ্ছিলেন ততই তিনি মন্দিরা বাজানোর শব্দ পাচ্ছিলেন। তিনি সেই আগুনের খুব কাছে এসে দেখতে পান এক নারকীয় দৃশ্য। তার স্ত্রী এক ভয়াবহ রূপে আবর্তিত, চেহারায় বিভিন্ন রং মেখে কালো এক শাড়ি পরে আত্মা কাঁপিয়ে দেওয়া কণ্ঠে কিছু একটা বলতে বলতে সেই কুয়োকে প্রদক্ষিণ করছিল এবং নাচছিল। তার চুলগুলো দাঁড়িয়েছিল তখন ওই মুহূর্তে। এরপর তিনি দেখতে পান তার স্ত্রী তার 2 সন্তানকে বলি দিতে শূন্যে তুলে ধরেছে। কিছু একটা বিড়বিড় করতে করতে সেই নারকীয় রূপে তিনি নাচতে শুরু করলেন। তখন লিটনের দাদা অনেক সাহস করে তার বাচ্চাকে তার স্ত্রীর হাত থেকে জোর করে নিয়ে যান এবং চিৎকার করতে করতে তার সন্তানকে বাড়ি ফিরে নিয়ে আসেন এবং প্রতিবেশীদের জাগিয়ে তোলেন এবং সবকিছু বলেন। তো প্রতিবেশীরা লাঠিসোঁটা নেয় এবং নিয়ে ওই কুয়োর কাছে যায়। সায়রা বানুকে খুঁজে পায় না, কিন্তু সেখানে তখন আগুন জ্বলছিল এবং কুয়োর ভেতর থেকে কান্না হাসির শব্দ ভেসে আসছিল। সেখানে মাটিতে মানুষের মাথার হাড় সহ আরো অনেক কিছু পাওয়া যায়, যা ডাইনি তন্ত্রে ব্যবহৃত হয়। সেদিনের পর থেকে সায়রা বানু খোঁজ পাওয়া যায় নাই। পরে দেশ বিভাগের সময় লিটনের দাদা বাংলাদেশে চলে আসে এবং দ্বিতীয় বিয়ে করেন। তখন লিটনের দাদার দ্বিতীয় স্ত্রীর নাম মনোয়ারা খাতুন। তিনি বেশ কয়েকবার সন্তান সম্ভবা হন, কিন্তু কোনো কারণে 3-4 মাস পর পর তার গর্ভপাত হয়ে যেত। তিনি বলতেন যখনই পেটে বাচ্চা আসে তখন থেকে তিনি রাতে স্বপ্ন দেখতেন ঘন জঙ্গলে ঘেরা একটা কুয়া। সেই কুয়াতে কাঠের পাত্র ফেলে পানি তুলছেন একজন মহিলা, যার চুলগুলো পা পর্যন্ত ছেয়ে আছে। তিনি সব সময় সেই স্বপ্নের কথা লিটনের দাদাকে বলতেন, কিন্তু লিটনের দাদা এড়িয়ে যেতেন ব্যাপারটা। তিনি তখনও পূর্বের ঘটনাগুলো তার দ্বিতীয় স্ত্রীকে বলেননি। একে একে যখন 4 বার ওনার গর্ভপাত হয়ে যায় এবং উনি অসুস্থ হয়ে পড়েন, তখন লিটনের দাদা তার দ্বিতীয় স্ত্রীর সমস্যাগুলোর কথা খুলে বলেন। লিটনের দাদা পরে ওঝা এনে ওনাকে ঝাড়ফুঁক করেন এবং সনাতনী আয়ুর্বেদ চিকিৎসা শুরু করতে থাকেন। তো কিছু ফল না পাওয়ার পরে তিনি একজন মৌলবীর কাছে যান এবং সবকিছু শুনে সেই মৌলবী তাদের বলেন সায়রা বানু ডাইনি তন্ত্র সাধনা করত এবং সেই নিজেই তোমার প্রথম সন্তানকে বলি দিয়েছে। সে বেঁচে থাকবে ততদিন সে তোমার ক্ষতি চালিয়ে যাবে। এরপর মৌলভী সাহেব ঝাড়ফুঁক চালিয়ে যেতে থাকলেন। একটা সময় মনোহরা খাতুন সুস্থ হয়ে যান, পরে 2টি সন্তান জন্ম দেন। কিন্তু পরবর্তীকালে ওনাদের বংশের সবারই সন্তান জন্মের সময় মানসিক সমস্যা হতো। যখনই তারা সন্তান ধারণ করেন তার 5-6 বার পর থেকে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যেত। তারা বিড়বিড় করতেন, কথা বলতেন বিড়বিড় করে, লোহার পেরেক গিলে ফেলতেন, ঘুমের মধ্যে হাঁটা চলাফেরা করতেন, কখনো বের হয়ে যেতেন, আজব এক ভাষায় কথা বলতেন। ধাতব পদার্থের তৈরি জিনিসপত্র হাতে পেলে তা দিয়ে তাল মিলিয়ে একটা সুর তৈরি করে নাচতেন, ঠিক যেমনটা সায়রা বানু করেছিলেন। যেহেতু লিটনের দাদার দ্বিতীয় স্ত্রী এবং আত্মীয় স্বজনরা অবগত ছিলেন, তাই তারা সেই সময় ঝাড়ফুঁক করাতেন, যাতে করে ডাইনির প্রভাব বেশি না পড়তে পারে তাদের উপরে। কিন্তু সন্তান জন্মের পর তারা একদম সুস্থ হয়ে যেতেন। তাদের মনেও পড়তো না তারা আগে কি করেছে।
এভাবেই চলে আসছিল এখন পর্যন্ত। লিটনের জন্মের সময় একই রকমের সমস্যার মুখোমুখি হন তারা। 2010 সালে নুরির বিয়ে হয় লিটনের সাথে। বেশ ভালোই ছিল ওদের সংসার। নুরির ছবি আঁকার শখ ছিল অনেক। গ্রামে বিয়ে হলেও লিটনের চাকরির সুবাদে নুরি ঢাকায় থাকতো এবং তার ছোট বোনকে নিয়ে থাকতো। তো নুরি যে ছবিগুলো আঁকতো তা সে ফ্রেমে বাঁধিয়ে রাখতো। একদিন রাতে নুরির ঘুম আসছিল না, তাই সে বিছানা থেকে উঠে সে বারান্দায় যায়। ঢাকা শহরের স্ট্রিট ল্যাম্পগুলা আর কিছু পারুক আর না পারুক মাঝে মাঝে ভুতুরে কিছু পরিবেশ সৃষ্টি করতে পারে। বারবার আলো কাট অফ হচ্ছিল এবং সেই আলোতে সে আঁকি ঝুঁকি করছিল স্কেচবুকে। একসময় সে দেখলো সে একটা ছবি এঁকে ফেলেছে। টেবিলের নিচে গ্লাস ভেঙে পড়ে আছে। নুরি ওয়াশরুমে যায় ফ্রেশ হতে এবং সেই সময় বিদ্যুৎ চলে যায়। নুরি বের হওয়ার সময় দেখে বারান্দা থেকে একটা ছায়ার মতো কিছু সরে যেতে। ও গুরুত্ব না দিয়ে শুয়ে পড়ে। সকালে সে ঘুম থেকে উঠে দেখে টেবিলের নিচে গ্লাস ভেঙে পড়ে আছে। ওর মনে হলো ঠিক এমন কিছু হুবহু সে দেখেছিল কোথাও। আর তখন ওর মনে পড়ে রাতে ও এমন একটা ছবি এঁকেছিল। ব্যাপারটাও স্বাভাবিকভাবে মেনে নেয়। এভাবেই চলছিল বেশ কিছুদিন। রাতে নিয়ম করে 1-2 দিন পর পর ওর ঘুম ভেঙে যেত, আর যেটা সে মনে আসতো সেই বারান্দায় বসে আঁকতো এবং 1-2 দিন পর ঠিক একই হুবহু সেই জিনিসটাই দেখতো যেটা সে ছবি এঁকেছিল। সে চাইলে অন্য কিছু আঁকতে পারতো না, আর ধীরে ধীরে কেমন মন মরা হয়ে যেতে লাগলো। তো লিটন ভাবলো অনেকদিন যাবৎ গ্রাম থেকে এসছে, তার মনটা খারাপ, তাই নুরিকে নিয়ে এসে গ্রামে যায় ঘুরতে। বেশ কয়েকদিন ভালোভাবে চলছিল। একদিন নুরি স্বপ্নে দেখতে পায় একটা কুয়াটার পাশে জঙ্গলে ঘেরা। একজন মহিলা কুয়াটার পানির পাত্র ফেলে পানি তুলছে। এই স্বপ্ন সে প্রায় সময় দেখত এবং সে হুবহু সেই দৃশ্যটা স্কেচে আঁকে। নুরি ঢাকায় ফিরে আসে। একদিন রাতে ওর ঘুমটা ভেঙে যায়। একটা গন্ধ নুরি পেতে থাকে, কোনো কিছু পচার গন্ধ। নুরি বুঝতে পারে বারান্দা থেকে গন্ধটা আসছে। নুরি সেখানে যায় কিন্তু কোনো উৎস খুঁজে পায় না গন্ধের। নুরি আগে ঢুকে দেখতে পায় ঘর ভর্তি জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে। এত এত জোনাকি পোকা সে আগে কখনোই দেখতে পায়নি। তাই সে লিটনকে জাগিয়ে তোলে। ততক্ষণে সব জোনাকি পোকা গায়েব হয়ে গেছে। এর কিছুদিন পর রাতে সেই নিয়ম করে ঘুম ভাঙে। লিটন মূলত জানতো না তখন তাদের বংশের সমস্যার ব্যাপারে। একজন লিটন রাতে ঘুম থেকে উঠে দেখতে পায় নুরি ঘুমের ঘরে হাঁটা চলা করছে। প্রথমে সে ভয় পেল, পরে বুঝতে পারে নুরিকে ডাকতে থাকে। নুরি অনবরত মূল দরজার সাথে তখন ধাক্কা খেয়েই যাচ্ছিল। লিটন নুরিকে ধরতেই নুরির দাঁড়ানো অবস্থায় জেগে যায়। সেদিন আর কিছু হয় নাই। একদিন পর নুরি সেই কুয়ার ছবি আঁকানো স্কেচটা বাঁধিয়ে দেয়ালে ঝুলিয়ে দেয়। রাতে নুরির ঘুম ভেঙে যাবে একটা ডাক শুনে, নুরি, ও নুরি, ঠিক এরকম। নুরি উঠে খোঁজাখুঁজি করে, সেই ডাকের উৎস খুঁজে পাচ্ছিল না। তখন দেয়ালের দিকে ওর চোখ পড়ে এবং সেই কুয়াটার ছবির উপরে। ওর মনে হতে থাকে যে দেয়ালে জুড়ে সমস্ত ছবি জীবন্ত হয়ে গেছে। একটু ভয়ও করতে শুরু করে। নুরি স্পষ্ট বুঝতে পারে ছবির সেই কুয়া থেকে ডাকটা ভেসে আসছে। অনেকটা ভয়ের সাথে নুরি তখন সেই ছবিটার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই একটা হাত ওর গলা চেপে ধরে। নুরি স্পষ্টভাবে দেখতে পায় মাথায় কালো কাপড় পরা এক বুড়ির চেহারা। চামড়াগুলো শুকিয়ে গেছে, চোখ কোটরের ভেতরে চলে গিয়েছে। সেইভাবেই গলা চেপে রাখা অবস্থায় সেই বুড়ির মুখ থেকে একটা ছোট্ট সাপ বের হয়ে নুরির মুখের ভেতরে ঢুকে যায়। সে গলা টিপে রাখা হাতের কাছ থেকেই মুক্ত হয়ে নুরি চিৎকার দিতে শুরু করে। লিটন জেগে ওঠে এবং এমন পরিস্থিতিতে কি করবে সে বুঝে উঠতে পারছিল না। নুরির ভয়ের সাথে কান্না করতে করতে ওর মুখ থেকে সাপ ঢুকে গেছে বলেই সে বেহুশ হয়ে যায়। এই কথা শুনে লিটনের রাতে কোনো হাসপাতালে নুরিকে নিয়ে যান। পরদিন টেস্ট করে জানা গেল পেটে কোনো সাপ পাওয়া যায়নি, কিন্তু জানা গেল নুরি প্রেগনেন্ট। ডাক্তার বলেছিলেন প্রেগনেন্সির সময় অনেকেই অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়, তো এই শুধু ওষুধগুলো দিচ্ছি, ওষুধগুলো নিয়ে নেন। তো নুরি লিটনকে সবকিছু খুলে বলে। এদিকে যেহেতু সবাই জেনে গেছে নুরি প্রেগনেন্ট আর নুরির সাথে সমস্যা হতে পারে, তাই লিটনের দাদি মনোয়ারা ঢাকায় এসে পড়ে। তিনি সাথে করে অনেকগুলো তাবিজ এবং বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসেন। দাদি তখন নুরির ঘরে যান এবং দেয়ালে টাঙানো সেই কুয়ার ছবি দেখতে পান এবং দেখার পর তার বুক ধক করে ওঠে, কারণ তিনি নিজেই এমন হুবহু কুয়া দেখতেন যখন তিনি সন্তান সম্ভবা হতেন। তিনি দোয়া পড়তে পড়তে সেই ছবিটা নামিয়ে ফেলেন, আগুনে পুড়িয়ে দেন এবং তাদের বাড়িতে আর অন্যান্য প্রবীণ আত্মীয়দের বলেন নুরির উপরে সায়রা বানুর নজর পড়ে গেছে। তিনি তাদের বলে দেন যেই মৌলভী ওনার উপর থেকে ডাইনির ছায়া সরিয়ে দিয়েছিলেন সেই মৌলভীর ছেলের কাছে যেন এখনই চলে যে নুরির কথা বলে ফেলা হয়। তো লিটনের দাদি আতঙ্কে ভুগতে শুরু করলেন নুরিকে নিয়ে। নুরি বাসায় ফিরলে নুরির কাছ থেকে সব কথা শুনলেন। সেদিন রাতে লিটনের দাদি ওয়াশরুমে পড়ে যে আহত হয়। তাকে পাশের এক ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তার মাথার পেছনে অনেকগুলো সেলাই দিতে হয়। দাদি কাঁদছিলেন।
তিনি সবাইকে খুলে বলেন রাতের ঘটনা। তিনি নামাজ পড়তে উঠেছিলেন। ওয়াশরুমে তিনি ঢোকার পর বিদ্যুৎ চলে যায়। তিনি বের হতে যাবেন, ঠিক এমন সময় তিনি শুনতে পান কর্কশ কণ্ঠে, মণি, কোথায় যাইতেছ? অনেক দিন পর তোমার দেখা পাইলুম। দাদি তার পেছন থেকে এমন কথায় শুনে দ্রুত বের হয়ে যেতে চাইলেন। ঠিক তখন পিছন থেকে তার ঘাড় ধরে ফেলে দেয়ালে ঘেঁষে ধরে সেই ডাইনিটা। দাদি অস্পষ্ট দেখছিলেন যে কালো বেশধারী সেই সায়রা বানো তার গলা চেপে রেখেছে। আর তখন তিনি শুনতে পাচ্ছিলেন সেই ডাইনি তাকে বলছে নুরির একটা ছেলে হবে, আর সেই ছেলেটা 21 দিনের সায়রা বানু নিয়ে যাবে। এটা বলেই সেই ডাইনিটা দাদির মাথা ধরে বেশ কয়েকবার দেয়ালে আঘাত করে ফেলে দিয়ে চলে যায়। সবাই খুব চিন্তিত হয়ে যায়, কারণ তাদের বংশে এই সমস্যাটা রয়ে গেছে। তো দাদির এক আত্মীয় সেই মৌলভীর সাথে দেখা করেন, যার বাবা মনোয়ারা খাতুনকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করেছিলেন। সেই মৌলভীর ছেলে কিছু তাবিজ জমজমের পানি দিয়ে দেন। তিনি বলে দেন কিছুদিনের মধ্যেই ঢাকায় চলে আসবেন তিনি, এবং নুরিকে সে ঝাড়ফুঁক করবেন। কিন্তু একদিন রাতে নুরিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নুরি ঘর থেকে বের হয়ে গেলে গেট খোলা পাওয়া যেত, কিন্তু তেমন আলামত পাওয়া যাচ্ছিল না যে সে বের হয়ে গেছে। প্রায় 4 দিন নুরিকে অনেক খোঁজাখুঁজি করার পর নুরিকে পাওয়া যায় চাঁপাই নবাবগঞ্জ জেলার এক গ্রামে, এবং সেখান থেকে যোগাযোগ করার পর তাকে উদ্ধার করা হয়। নুরি বাড়ি ফেরার পর সবাই ওকে জিজ্ঞাসা করে কিভাবে সে দেশের আরেক প্রান্তে চলে গেল। নুরি বলতে শুরু করে রাতে ওর ঘুম ভাঙে, আর ও দেখতে পায় ঘরের পাশে চেয়ারে বসে আছে কালো কাপড় শরীরে জড়ানো একজন বুড়ো মহিলা, আর ওদিকে পিঠ দিয়ে বসে আছে। ও দেখতে পায় উঠে যে ওই মহিলার সামনে একটা মোম জ্বালানো এবং ফ্লোরে একটা বাচ্চার ছবি আঁকা। সেই বুড়ো মহিলা নাকি ওকে বলে, ও বেটি, আমার বাচ্চাটা খুব কষ্ট পাইয়া মারা গেছিন, তোমার বাচ্চাটা আমালে দিবাই দিও। তো বলেছে যে তার বাচ্চাটা খুব কষ্ট পেয়ে মারা গেছে, তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দিও আর কি, এইটা সেই ভাষায় বলেছে। তো নুরি ভয়ে বুঝতে পারেনি কি বলছে সেই বুড়িটা। নুরি লিটনকে ডাকতে যাবে, ঠিক তখনই সেই বুড়ি নুরিকে খামচি দিয়ে ধরে ফেলে, এবং নুরি দেখে সেই বুড়িটা কান এবং চোখে ঘা, সেই ঘাতে মাছি ভন ভন করছে এবং পচা গলা কিছু বেয়ে বেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ছে। সেই বুড়ির গাল থেকে এক ধরনের পোকা বের হচ্ছে। এরপর ওর আর কিছু মনে ছিল না। ঘুম ভেঙে গেলে সে নিজেকে আবিষ্কার করে সেই কুয়ার কাছে, যেখানে সায়রা বানু তার প্রথম সন্তানকে ফেলে দিয়ে মেরে ফেলেছিল এবং দ্বিতীয়বার লিটনের দাদাকে মেরে ফেলতে চেয়েছিল। নুরি দেখতে পায় দূর থেকে কোলে শিশু সন্তান নিয়ে একজন মহিলা হাতে মাটির পাত্র নিয়ে সেই কুয়োর দিকে এগিয়ে আসছে। সেই কুয়ো থেকে পানি তুলতে দড়ি লাগানো পাত্রটি ফেলে। তো পাত্রটা পানিতে পড়ার পর শব্দ নুরি পেয়েছিল। নুরি শুনতে পায় সেই কুয়োর ভেতর থেকে কেউ একটা মহিলার সাথে কথা বলছে। সেই কথা শুনতে শুনতে সেই মহিলার চেহারা পাল্টে যেতে থাকে। তার ঠোঁটের কোণে, চোখে, আচরণে একটা শয়তানি প্রভাব ফুটে ওঠে। সে নিজের কোলের শিশুকে 2 হাতে তুলে নিয়ে বিড়বিড় করতে করতে একটা জিনিস বলতে থাকে, এবং বলতে বলতে বেশ কয়েকবার সেই কুয়োকে প্রদক্ষিণ করে হঠাৎ ছুঁড়ে ফেলে দেয় সেই বাচ্চাটাকে কুয়োর ভেতর। এটা দেখে নুরি চিৎকার দেয়। সেই নারী নুরির দিকে তাকায়, সেই নারী নুরিকে ধরে ফেলে। পরে নুরির শরীরে অনেকগুলো খামচি দেয় এবং টেনে হিচড়ে সেই কুয়োর মধ্যে নুরিকে ফেলে দেয়। কুয়োতে পানি ছিল না। নুরি কুয়োর মধ্যে একটা গর্ত দেখতে পায় এবং সেখান থেকে শব্দ ভেসে আসছিল। তো ভয়ে নুরি কাঁদতে শুরু করে দেয় এবং বৃথা চেষ্টা করে সেই কুয়োর থেকে নেমে যাওয়ার পর দেয়ালে বেয়ে ওঠার চেষ্টা করতে থাকে। একটা লাঠি নুরি খুঁজে পায় সেই কুয়োর ভেতর। সেই বড় গর্তের ভেতর থেকে হালকা আলো আসছিল। অনেক সাহস করে উপায় না পেয়ে নুরি সেই গর্তে ঢুকে যায় এবং ঢুকে পড়ে ধীরে ধীরে। কোনো দোয়া দুরুদও মনে আসছিল না নুরির। আসলে এমন মানসিক চাপের মুহূর্তে মাঝে মধ্যে জাহিদ ভাই নিজেও ভুলভাল দোয়া পড়েছে এবং দোয়া মুখ দিয়ে আসেও নি নার্ভাসনেসের কারণে। তো সেই গর্তের ভেতর একটা মোম জ্বলছিল এবং পুরোনো আমলের শস্য দানা রাখার বিশাল বিশাল পাত্র রাখা ছিল, যাকে মটকা বলা হয়। নুরির এরপর আর কিছুই মনে ছিল না। ওর ঘুম ভেঙে যায় একটা গ্রাম্য বাজারের পাশে। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। লিটনের বাসার পরিবেশটা কেমন যেন দম আটকানোর মতো ছিল। একটা ভয় সব সময় কাজ করতো সবার মাঝে। যেই যেত তারা অনুভব করতো কেউ তাকিয়ে আছে তাদের দিকে। তো সেই মৌলভী সাহেবের ছেলে আসার আগে নুরির অবস্থা খুব খারাপ হতে থাকে। বিড়বিড় করতো, কাউকে সে তাড়িয়ে দিত বারান্দায় দাঁড়িয়ে, ঠিক মতো খেতে পারতো না। তো মৌলভী সাহেবের ছেলে নুরিদের বাসায় আসেন। নুরিকে দেখে বলেন, আপনাদের এই সমস্যাটা আগের সমস্যাগুলোর চাইতে অনেক বেশি গাঢ় হয়ে গেছে। ওকে এখনই মুক্ত করতে হবে, নাহলে ডাইনির ছায়া থেকে বিপদ অনেক বড় হয়ে যেতে পারে। তো তিনি আসর বসান। এর আগে ওনার বাবা কখনো আসর বসাননি।
তিনি নিয়মিত ঝাড়ফুঁক করতেন এবং ডাইনির প্রভাবে থাকা লিটনের বংশের অন্যান্য মহিলাদের যারা ডাইনি দ্বারা ক্ষতির শিকার হয়েছিলেন, নুরিকে বসিয়ে নুরির হাতে একটা কালো পাথর দিয়ে দেন মৌলভী সাহেবের ছেলে, এবং তিনি দোয়া দুরুদ পড়তে শুরু করেন। নুরি কাঁপতে শুরু করে এবং একটা সময় কাত হয়ে বসে পড়ে। মৌলভী সাহেবের ছেলে অন্যান্য সবকিছু করা সত্ত্বেও নুরিকে ঠিক করতে পারেননি। তিনি বুঝে উঠতে পারেননি আসলে কি সমস্যা, এবং ডাইনিটা হাজির হলো না। তার আমল একদম নির্ভুল হওয়া সত্ত্বেও কিছুই হলো না। তিনি কিছু তাবিজ নুরিকে দেন। এভাবেই চলছিল। নুরির মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। সব সময় সে কামড়াতে চাইতো সবাইকে। একদিন সে অনেকগুলো পেরেক গিলে ফেলে। সেদিন নুরি বারবার বলছিল, এই বাচ্চা যদি না মেরে ফেলি তবে আমাকে মেরে ফেলবে ওরা। তো নুরিকে অনেক কষ্ট করে হাসপাতালে নেওয়া হয় পেরেক বের করার জন্য, কিন্তু অনেক পরীক্ষা করে নুরির পেটে পেরেক পাওয়া যায়নি। কয়েকদিন পর রাতে একদিন লিটনের দাদির ঘুম ভেঙে যায় এবং কোনো একটা ধাম করে একটা শব্দ হয়। তিনি নুরিকে দেখতে লিটনের ঘরে যান, যে দেখতে পান বারান্দার গ্রিলে উল্টো ঝুলে রয়েছে নুরি, আর লিটন বিছানার নিচে পড়ে রয়েছে। দাদি চিৎকার করে বাকি লোকদের ডেকে তোলেন। নুরি সেভাবেই ঝুলেছিল এবং হাসছিল। পরে তিনি নুরিকে সেখান থেকে নামায় একরকম বাধ্য হয়ে মানসিক হাসপাতালে নুরিকে ভর্তি করানো হয়। সেদিনের রাতের কথা লিটনকে জিজ্ঞেস করলে লিটন বলে, রাতে ঘুমে থাকা অবস্থায় নুরি ওকে ডেকে তোলে। লিটন নিজের চোখে দেখতে পায় সে কালো কাপড় পরা বুড়ি বিছানার পাশে বসে চেয়ারে ওদের দিকে পিঠ ঘুরিয়ে বসে আছে। লিটন অনেকটা সাহস নিয়ে হাতের কাছে থাকা পানির বোতল সেই বুড়িকে মারতে যাবে, তখন সে দেখতে পায় লাল কিছু দিয়ে গোল করে দাগ আঁকা আছে ফ্লোরে, এবং সেখানে 3টা মোম জ্বলছে। তো উনি 3টা মোম দেখার পর ও খুব অবাক হয়ে যায়, ওই লিটন। আর বুড়িটা একটা পুতুলে আঙ্গুল দিয়ে কিছু লেখছে। এরপর একটা পেরেক তুলে সেই পুতুলে বুড়ি ঢুকিয়ে দিতেই নুরি এক ঝটকায় বিছানায় দাঁড়িয়ে যায়। লিটন কাঁপতে কাঁপতে বুড়িকে বলতে শুরু করে, আমার নুরিকে ছাড় বলে সেই বোতল দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই বুড়ি আরেকটা পেরেক সেই পুতুলে ঢুকায়। আর তখনই একটা চিৎকার দিয়ে নুরি একদম ভেসে এসে লিটনের গলা চেপে ধরে। লিটন শুনতে পায় বুড়িকে বলতে, ইতা নেড়ে মেরে ফেলিওক না, ইতা নেড়ে জিন্দা রাইকবার লাগবে, নালি আবিনানে। মেরে ফেলতে মানা করছে, এরকম কিছু একটা। এরপর নুরি লিটনকে নিচে ফেলে দেয়। নুরির চেহারাটা অন্যরকম ছিল। একটা কান দিয়ে পুঁজ গড়িয়ে পড়ছে, আর একটা চোখ ফুলে ফেপে পচে গেছে, যেখানে মাছি ভনভন করছে। এটুকুই লিটনের মনে ছিল। তো এদিকে মানসিক হাসপাতালে নুরির অবস্থা একদম ঠিক হয়ে গেছিল, একদম স্বাভাবিক, যার কারণে ওকে রিলিজ দেওয়া হয় এবং কিছুদিন পর সে একটা ছেলে সন্তান জন্ম দেয়। তো যেহেতু তারা জাহিদ ভাইয়ের আত্মীয়, তারা জাহিদ ভাইয়ের ব্যাপারে জানতো। তো জাহিদ ভাইকে একটা নিয়ম ফলো করতে হয়, সেটা হলো নিজেদের কারোর কোনো রকমের এই জাতীয় সমস্যায় কাজ করা যাবে না। তারা আগেও যোগাযোগ করেছিল, কিন্তু জাহিদ ভাই না করে দিয়েছিল। তো বাচ্চারা জন্ম দেওয়ার পর থেকেই নুরি আবারও আগের মতো আচরণ শুরু করে দেয়। বাচ্চার যেদিন 3 দিন বয়স, সেদিন রাতে লিটনের দাদি দেখতে পায় সেই বুড়িটা বাচ্চাটাকে 2 হাতে উঁচু করে ধরে কিছু একটা বলছিল গ্যাসের চুলার সামনে। তিনি দৌড় দিয়ে সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে তার ঘরে চলে যান এবং সবাইকে ডাকতে থাকেন এবং কালেমা পড়তে থাকেন জোরে জোরে। সেই সময় একটা চর মারার শব্দ তিনি পান এবং বাচ্চাটা কেঁদে ওঠে। সবাই চিৎকারে জেগে ওঠে। তার কাছে আসলে তিনি বলতে থাকেন ডাইনিটা ওকে চুলার উপর ধরে রেখেছিল। বাচ্চাটা ঠিক আছে কিনা দেখার জন্য কাপড় সরালে দেখা যায় বাচ্চাটার পিঠে 2 আঙ্গুলের ছাপ, বৃদ্ধ এবং তর্জনী আঙ্গুলের বড় বড় ছাপ। প্রায় প্রতিদিন বাচ্চাটার শরীরে খামচির দাগ পড়তো। তো নুরির মা জাহিদ ভাইকে ফোন দিয়ে বলে যাতে কিছু একটা করে দেয়, বাচ্চাটা যাতে কষ্ট না পায়। তো তাই জাহিদ ভাই নিজে নুরিদের বাসায় যায়। তো উনি বলেছেন, বিশ্বাস করেন এত কিছু শেখানো হয়েছে, কিন্তু জাহিদ ভাই কিছুই টের পাচ্ছিল না। জাহিদ ভাই নুরিকে আগেই দেখতে যায় এবং জিজ্ঞেস করে, তোর কি হয়েছে, কি সমস্যা বল। তো নুরি বলার চেষ্টা করছিল, কিন্তু জাহিদ ভাই কিছুই বুঝতে পারছিল না। তো জাহিদ ভাই কিছু দোয়া পড়ে, সূরা পড়ে এবং ওকে ফু দেয়। জাহিদ ভাই বুঝতে পারছিল ঘরে কেউ নাই, কোনো অনুভূতিই জাহিদ ভাই টের পাচ্ছিল না। জাহিদ ভাই রিংটা বের করে ওর কপালে লাগানোর সাথে সাথে বমি করতে শুরু করে, এবং জাহিদ ভাই নিজের চোখে প্রথমবার বমির সাথে পেরেক বের হতে দেখে ভয় পেয়ে যায় সবাই। এখন জাহিদ ভাই বলে, জাহিদ ভাইকে ওই নুরি বলতে থাকে অনেকটা নেকামির মতো করে। তো জাহিদ ভাই কিছুক্ষণ ওকে দেখে কিছু বুঝতে না পেরে ওর বাচ্চাটাকে দেখতে যায়। বাচ্চাটার শরীর লাল হয়ে থাকে সব সময়। তো জাহিদ ভাই দেখলো অনেকগুলো খামচির দাগ ওর শরীরে। পরে সবাই
মানে জাহিদ ভাইকে লিটনদের বংশের পুরো ঘটনা খুলে বলে। সত্যি বলতে এত কিছু জাহিদ ভাইয়ের মাথায় তখন ঢোকেনি। জাহিদ ভাই সেদিন রাতে জাহিদ ভাই আমির সাহেবকে জিজ্ঞেস করে কি হয়েছে এখানে। জাহিদ ভাইকে বলেন, দেখো আগেই তোমাকে বলে দেই অনেক দেরি হয়ে গেছে, চেষ্টা করে দেখতে পারি কিন্তু সফল হওয়ার সম্ভাবনা একদম নেই। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে কেন? তো তিনি বলেন, ক্ষতি সম্পূর্ণ করে ফেলেছে, তাই সুযোগটা এখন আর নেই। যার কথা বলছো সেই সায়রা বানু ডাইনিতন্ত্র সাধনা করতেন। তিনি শয়তানকে খুশি করতে এর আগে অনেক শিশু সন্তানদের না ভাবে বলি দিয়েছেন। তো যখন তিনি জানতে পারেন তিনি সে কর্মে সিদ্ধি মানে সফল হতে চাচ্ছেন, তখন তাকে তার নিজ রক্তের সন্তানকে বলি দিতে হবে। তাই তিনি প্রথম সন্তানকে পানিতে ফেলে দিয়েছিলেন। কিন্তু শয়তানকে আরো খুশি করতে তিনি তার দ্বিতীয় সন্তানকে বলি দিতে যেয়ে সফল হয়নি। সেই রাতে তিনি যখন ধরা পড়ে গেলেন, তখন উপায় না দেখে সেই কুয়োতে তিনি নিজেই ঝাঁপ দেন। তাই তাকে কেউ আর পায়নি। এরপর এই পরিবারে অনেক ক্ষতি করেছেন এই শয়তান। তো নুরিকে সেহের করেছে, এবং এটা মানে হচ্ছে তীব্র শক্তিশালী জাদু, দ্রুততম গতিতে আঘাত করা যায়। বেশি দেরি হয়ে যাওয়াতে পুরো জাদুটাই গাঢ় হয়ে গেছে। হয় নুরি না হয় ওর বাচ্চারা ক্ষতি আসন্ন। তো জাহিদ ওনাকে জিজ্ঞেস করে, তবে মালানা মানে মৌলভী সাহেবের ছেলে কেন ডাইনিকে হাজির করতে পারেনি? তখন তিনি জাহিদের দিকে অবাক হয়ে তাকান এবং জিজ্ঞেস করেন, তোমার কি মনে হয়, তুমি বোঝনি কি হচ্ছে? তো জাহিদ ভাই বলে, না আমি বুঝিনি। এমনকি নুরি বমি করা ছাড়া জাহিদ ভাই আর কিছুই দেখে নেই, তা বোঝেও নেই। তখন তিনি আমির সাহেব বলেন জাহিদ ভাইকে, দেখো চোর যদি তোমার ঘরে প্রবেশ করে চুরি করে তবে কি আলো জ্বলবে নাকি শব্দ করবে? সে তো কিছুই করবে না, কারণ সে চাইছে তার অস্তিত্ব যেন তুমি টের না পাও। সায়রা বানু হাজির কেন হবে? সে তো জিন না, সে তো মানুষ। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, মানে উনি বেঁচে আছেন? তো বলে, উনি আলবৎ বেঁচে আছেন, এটা কেউ বুঝতে পারেনি। সায়রা বানু জীবিত আছে এবং সে এখনো ক্ষতিগুলো করে যাচ্ছে। যা যা হয়েছে তার সবকিছুর পেছনে সায়রা বানু জড়িত। যেদিন সে মরে যাবে সেদিন থেকে এই পরিবারে আর কিছু এমন সন্তানের জন্মে এমন সমস্যা আর ফিরে আসবে না। তো জাহিদ ভাই বলেন, তাহলে নুরি এবং লিটন আর যারা যারা একজন বুড়িকে দেখেছে, যার চোখ পচে গেছে, কান দিয়ে পুঁজ বেরিয়ে পড়ছে, সেটা কি সায়রা বানু? তো উনি বলেন, হ্যাঁ, কিন্তু সায়রা বানু কোথায় তা আমি জানি না। সায়রা বানুর রূপ নিয়ে যে শয়তানরা এই কাজগুলো করে যাচ্ছে সেটা এটাই হচ্ছে ঘটনা। তো উনি বলেন যে বলেছেন যে আসন্ন বিপদ এড়ানোটা কঠিন, তাই তিনি কোরআন খতম করে তাদের বাসায় চালিয়ে যেতে বললেন। তো জাহিদ ভাই লিটনদের সব কথা খুলে বলে, তারা প্রচন্ডভাবে অবাক হয়ে গিয়েছিল। তো অনেক প্রশ্ন তাদের মনে জন্ম নিতে শুরু করে, যার উত্তর খুঁজতে আমির সাহেব না করে দেন। ঘরের সবাই মিলে প্রতিদিন নিয়ম করে কোরআন শরীফ পড়া শুরু করে দেন। আমির সাহেব তাদের কিছু নিয়ম পালন করতে বলেন। সব সময় বাচ্চাটার কাছে সূরা ইয়াসিন রেডিওতে বাজতো। একদিন বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায় নিউমোনিয়া হয়েছে। শিশু হাসপাতালে ওরা নিয়ে যায় শিশু হাসপাতালে, কিন্তু বাচ্চাটা মারা যায় হাসপাতালে ভর্তির 4-5 দিন পর। এরপর 1 সপ্তাহের মধ্যে নুরি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। দুজনের দাদির সাথে কথা বলে ধারণা করা যায় যে সায়রা বানু যদি বেঁচে থাকতেন তবে তার বয়স 85 কি 90 হতে পারত। তাদের পরিবারের যাদের সমস্যা ছিল, তারা যেই বুড়িকে দেখতো সেটা ছিল শয়তান জিন, যারা সায়রা বানুর রূপ নিত। তো নুরি যেই গর্তে ঢুকে বড় বড় মটকা দেখেছিল, সায়রা বানু সেখানেই ছিল তখন। নুরি সায়রা বানুকে যেন না দেখতে পারে তাই ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। নুরি 4 দিন কোথায় ছিল সেটা জানা যায়নি। তাদের পরিবারের সমস্যা দেখা দিল, সেই ডাইনিটা তাদের তেমন ক্ষতি করতে পারেনি। নুরির সাথে এমন কোনো সমস্যা এমন কেন হলো, এটার কারণে মূল কি কারণ ছিল সেটা জানা যায়নি। এবং সেটা একাকিত্ব, একা ওকে পেয়েছে, তাই ধীরে ধীরে ওকে শয়তানেরা কাবু করতে পেরেছিল। তো এটাই ছিল ঘটনা। আমি আহমেদ বাবু ফিরে এলাম আপনাদের কাছে আমার প্রথম কাহিনী শেয়ার করার জন্য, এবং আমি চলে যাচ্ছি আমার ঘটনায়। তো রতন সে থাকতো হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলায়, সেখানকার একটি গ্রামে তার বাসা ছিল। এবং আমি স্পেসিফিকলি গ্রামের নামটা বলবো না, যেহেতু রতন নিষেধ করেছে তার স্পেসিফিক বর্ণনাগুলো দিতে। তো যাই হোক, ওখানে রতন থাকতো এবং রতনের বেড়ে ওঠা সেখানেই, এবং সে একটা লম্বা সময় পরে শহরে চলে আসে, কিন্তু তার স্কুল লাইফ, কলেজ লাইফ পর্যন্ত ওই অঞ্চলেই কেটেছে আর কি। তো যাক, ঘটনাটা যখন ঘটে তখন রতনের এসএসসি পরীক্ষার পরবর্তী সময়, যখন একটি লম্বা ছুটি গ্যাপের টাইম থাকে, সেই সময়টার কথা আমি বলছি আপনাদেরকে। তো যেটা হয়েছিল, রতন গিয়েছিল তার মামার বাড়ি, এবং সেটা বেশ খানিকটা দূরে ছিল তাদের এলাকা থেকে। এবং দূরটা হচ্ছে এরকম যে সে
ওখানে যাওয়ার জন্য যে তাকে বাসে করে যেতে হতো, সেখান থেকে নেমে বেশ খানিকটা হাঁটতে হতো তাদেরকে। এবং হেঁটে দিনের বেলা ভ্যান পেত তারা। ওই যে আপনার লাইক ৩ চাক্কার ভ্যান, অথবা ওই যে আপনার কিছু গাড়ি আছে ইঞ্জিন চালিত ভ্যান আরকি, ইঞ্জিন চালিত ভ্যান যেটাকে অনেকে বলে হচ্ছে আ নছিমন বা কিছু একটা এরকম কিছু আরকি। তো যাই হোক, কিন্তু রাতের বেলা ওখানে কোনো রকম ট্রান্সপোর্টেশনই থাকতো না আরকি। তো আ রতন যেটা হয় তার মামার বাড়ি যায়। মামার বাড়ি যেয়ে সেখানে সে কিছুদিন কাটায়। কাটানোর পরে একদিন সে বিকালবেলা সে খবর পায় যে তাদের বাড়িতে তার বাবার এক দুঃসম্পর্কের ভাই, মানে তার চাচা অসুস্থ হয়ে গেছে এবং তাকে শহরে নিয়ে যেতে হবে এবং তাদের অবশ্যই রতনকেও সেখানে প্রেজেন্স থাকতে হবে। তো রতন যেটা করে, সে মামার বাড়িতে তড়িঘড়ি করে বলে যে আমি চলে যাব। তো মামারা বলে যে এত তুমি তাড়াহুড়া করছো চলে যাওয়ার জন্য, তুমি আজকে রাতটা থেকেই চলে যাও। এখন তো সন্ধ্যা, মানে রাত হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর কি, এই সময় তুমি রওনা দিবা। তো রতন তাদের সাথে বলে, না মামা, যেতেই হবে, যেহেতু খবর দিয়েছে এবং আমাকেই থাকতে হবে সেখানে, তাদের সাথে আমাকেও থাকতে হবে, তাকে শহরে নিয়ে যাবে এবং এই। আর কারণ ওই সে সময় ফ্রি আছে, তার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। তো মামারা আর গাইগুই না করে ওকে ছেড়ে দেয়। তো যেটা হয়, রতন সেখান থেকে বের হয়, বের হয়ে মানে বাড়ির দিকে রওনা দেয়। তো যথারীতি সে ওখান থেকে একটা বাস পায়, বাস পেয়ে এবং তাদের যে মূল যেখানে তাদের তাদের গ্রামে আসার জন্য যেই জায়গায় আসা লাগে সেখানে তারা চলে আসে সে। তো এসে সেখান থেকে বাসের থেকে নামে, নেমে এসে ওখানে দেখে যে বেশ রাত হয়ে গেছে এবং মানে বেশ রাত। মানে রাত বলতে তখন অলরেডি মানে ১১টা-১২টা বেজে গেছে এরকম একটা সময়। তো তখন ও চিন্তা করে যে এখন আমি এখান থেকে কিভাবে যাবো? অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ওখানে, দাঁড়িয়ে থেকে চিন্তা করতে থাকে কিভাবে যাবো, এবং সে দেখে ২-১ টা ওখানে ভ্যান আছে কিন্তু সেই ভ্যানের লোকরা কোথাও যাবে না। তো সে চেষ্টা করে একজন ভ্যানওয়ালাকে প্রাইভেটলি ভাড়া করতে, যে আপনি চলেন, আমি আপনাকে পার্সোনালি টাকা দিব এই সেই। তো ভ্যানওয়ালা তার কথা না শুনে বেশ অনেকক্ষণ তার সাথে কথাবার্তা বলে, তার সাথে একটা পর্যায়ে এক ভ্যানওয়ালা রাজি হয় যে তাকে ওই পুরো বাড়ি পর্যন্ত নামিয়ে দেবে না। ওইখানে একটা আ মোড় আছে আরকি। সেই মোড়টার পরে যেয়ে অনেক দূর যেতে হয় তাদের বাসায়। তো মানে এখান থেকে যে মেইন রাস্তাটা এক জায়গায় যেয়ে একটা বাঁকে যায় এবং বাঁকে নেমে যায় আরকি, একটু ঢালের মতো। যে জায়গাটায় নেমে যায়, সেই জায়গার থেকে রাস্তাটা আরোই কাঁচা এবং আরো অনেক আপনার লাইক খুব না আরকি, ভালো না আরকি। ভাঙাচোরা মানে টাইপের আরকি। মানে বেশ কাঁচা রাস্তা আরকি। তো ভ্যানওয়ালা রাজি হয় তাকে মেইন ওই পর্যন্ত এগিয়ে দেবে। তো যাই হোক, সে ওই কথা অনুযায়ী সেই ভ্যানকে নেন। সে ওই রতন নেয় আরকি। সে ৳৩০০ দিয়ে তাকে কন্ট্রাক্ট করে আসার জন্য। ৳৩০০ বেশ খানিকটাই বেশ টাকা আরকি। আজ থেকে আ ১০ বছর আগের হিসাব যদি করি তাহলে ৳৩০০ র মোটামুটি ভ্যালু ছিল, খারাপ না। তো যাই হোক, সে ভ্যানে উঠে রওনা দেয় এবং সেই ভ্যানওয়ালা তাকে নিয়ে আসতে থাকে। তো যখন রতন আসতে থাকে দেখে যে ওইদিনকার যে রাতটা হচ্ছে নিকষ অন্ধকার এবং কোনো আলো নাই আকাশে। লাইক চাঁদ নেই। তো সে মানে বেশ একটু অস্বস্তি ফিল করতে থাকে। কারণ রাস্তাটা ঘুরঘুরটে অন্ধকার হয়ে যায়। ওই ভ্যানওয়ালা যখন আসে, ওই ভ্যানওয়ালার সামনে একটা লাইট লাগানো ছিল, সেটা কাইন্ড অফ লাইক ডায়নামো টাইপের আরকি, এবং সেটা সবসময় চালায় না। এটাকে তারা ডায়নামো বলে, কাজ ছোট্ট একটা ইসের মতো লাগানো থাকে। আপনারা দেখবেন অনেক সময় ওই সাইকেল-টাইকেলের সাথে লাগানো থাকতো আগে, লাইট লাগানো। তো সেরকম একটা ল্যাম্প সে ভ্যানওয়ালার ইসে ছিল। কিন্তু ভ্যানওয়ালাটা সে সবসময় জ্বালাচ্ছে না। সেটা জ্বালায় কিছুক্ষণ পর আবার নিভিয়ে দেয় সে যতটুকু রাস্তা। এবং রাস্তাটা ঠাউর করা যায়। আলো না থাকলেও আকাশের একটা আলো আছে, সেটাতে কিছু দূর দেখা যায়। পুরা মনে হচ্ছে একটা সরু সাদা ফিতার মতো চলে গেছে। তো যাই হোক, সেইখান দিকে সে যাচ্ছে এবং যে রাস্তা দিয়ে যায় সেখানে কিন্তু এই রাতের বেলা কোনো বাস বা হেভি কোনো ভেহিকল চলাফেরা করে না। কারণ রাতের বেলাটা বেশ নিশুতি। তো ওখান দিয়ে যাচ্ছে, শুনছে যে ঝিঁঝি পোকা ডাকছে এবং মাঝে রাতের কিছু পোকামাকড় এবং রাতের শব্দ চলে আসছে। মানুষজন নিশুতি হয়ে যাচ্ছে, মানুষজন নাই। তো চলছে এবং ভ্যানের একটা না একটা আপনার চাকার শব্দ, ওইটা এবং প্যাডেলিং এর শব্দ আসছে। তো ভ্যানওয়ালা তাকে অনেকক্ষণ চুপচাপ থেকে ভ্যানওয়ালা তাকে একবার জিজ্ঞেস করে যে, "এত রাত্রে কই যান?" তো সে বলে যে, "আমি আমাদের বাড়ি যাই, আমাদের বাড়ি তো ওই জায়গায়।" তো সে ভ্যানওয়ালাকে কুশলাদি জিজ্ঞেস করে। ভ্যানওয়ালা খুব বেশি কুশলাদির মধ্যে যায় না। তবে তাকে ভ্যানওয়ালা একটা কথা বলে যে, "আপনি যে এই গভীর রাতে যাচ্ছেন, এখন যে এই যে রাত হইছে, এই রাস্তা দিয়ে, রাস্তাটা কিন্তু ভালো না। আপনি নিজেই জানেন আপনার নিজের বাড়ি, আপনি এত রাতে কেন যাচ্ছেন এভাবে? দিনের বেলা গেলেই পারতেন।" তবে তাকে বলছে যে, "ওইখানে যে শ্মশান আছে, শ্মশানের পাশটা সাবধানে যান, এড়ায় চলেন।
তো যেটা হয় রতনের কাছে জিনিসটা একটু অস্বস্তি লাগে। সেও ওই শ্মশানের কথা শুনত। যেহেতু তাদের নিজের এলাকা, সে জানতো ওই শ্মশানের কাছে অনেক মানে আ অনেক 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 ধরনের কাহিনী সে শুনেছে আগে শ্মশানের আশপাশ দিয়ে। যাই হোক সেটা সে শুনে মোটামুটি একটু অস্বস্তি ফিল করে ভ্যানলার কথায়। নিজের কাছেও চিন্তা করে যে আমার একা এত রাত ওই জায়গাতে পার হতে হবে। তো এরকম করে সময় চলে যায়। একসময় এসে তাকে সে ওই বাঁকের কাছে চলে আসে ভ্যানওয়ালা। এসে তাকে বলে যে, "আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই।" তো সে নেমে যায় ভ্যানওয়ালাকেও টাকা দিয়ে এবং ভ্যানওয়ালাটা তার মতো ভ্যান ঘুরিয়ে আবার ফিরতি পথে চলে যায় এবং সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থেকে ভ্যানওয়ালার ফিরতি পথটা চলে যেতে দেখে। কারণ ওর নিজের কাছে না হঠাৎ করে খুব একাকী ফিল হচ্ছিল রতনের কাছে। তো একাকী ফিল হওয়ার পরে সে যেটা মানে যে ভাবছিল সে দূর থেকে তাকিয়ে দেখছে ভ্যানের চলে যাওয়াটা এবং বেশ খানিকটা পথ যাওয়ার পর সে আর ভ্যানটাকে দেখতে পায় না। এবং তখনই সে বেশ একটা মানে বেশ 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 বেশি রকমের একাকিত্ব ফিল করে এবং তার একটা অস্বস্তি ফিলিংস হওয়া শুরু করে এবং তার আশেপাশে কেউ নাই। সে একা ওখানে দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে মনে করে যে, "না, এভাবে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, আমাকে যেতেই হবে।" তো সে যেটা করে ঢাল বেয়ে নামা শুরু করে। এখন আপনারা যারা আ এরকম নিশুতি রাতে গ্রামের পথে হেঁটেছেন, আপনারা হয়তো জানেন যে ফিলিংসটা আসলে কেমন এবং যদিও গ্রামের মানুষরা এটাতে খুব অভ্যস্ত, কিন্তু তারপরও একা থাকার কিন্তু ফিলিংসটা ডিফারেন্ট। আমি নিজেকে বেশ সাহসী মনে করি। কিন্তু আমি নিজে পর্যন্ত এরকম হেঁটে দেখেছি। একা, একা হাঁটার ফিলিংসটা কিন্তু একটু ডিফারেন্ট। তখন কিন্তু শুধু মনে হয় যে কেউ একজন আমার সাথে আসছে। তো রতনেরও সেরকম একটা ফিলিংস হওয়া শুরু করে। যদিও সে গ্রামের ছেলে এবং সে ওই এলাকারই ছেলে, সে ফিলিংস হওয়া শুরু করলেও সে আসতে থাকে। তো হেঁটে আসতেছে এবং ব্যাপারটা হচ্ছে যে অনেকের বলা বিভিন্ন কাহিনী তার মনে পড়া শুরু করে ওই রাস্তা এবং ওই শ্মশানঘাট সম্বন্ধে। তো যখন যেতে সে হাঁটতে একটা জায়গায় চলে আসে। এসে সে দেখে যে তখন দূর থেকে একটা বাঁশঝাড় দেখা যাচ্ছে। একপাশে হচ্ছে ক্ষেত, একপাশে একটা বাঁশঝাড় এবং বাঁশঝাড়ের মধ্যে কিছু জোনাকি জ্বলছে। মানে বিভিন্ন মানে ভাবে জ্বলছে এবং জিনিসটা খুব সুন্দর। আমি কল্পনা করতে পারি কারণ আমি দেখেছি এরকম জিনিস। তো জোনাকি পোকা জ্বলজ্বল করছে মানে জ্বলছে, নিভছে, জ্বলছে, নিভছে। তো ওর কাছে কেন জানি এটার সৌন্দর্যের সাথে একটা ভয়ংকরত্ব ফুটে ওঠে। ওই বাঁশঝাড় নিয়েও সে অনেক কাহিনী শুনেছে। তো যেটা হয় রতন ভাবে একসময় যে আমার মনে হয় ভুলই হয়ে গেল এই রাতের বেলা এই রাস্তা দিয়ে আসা। তো যাই হোক সে তারপরে হেঁটে যায়। হাঁটতে একসময় বাঁশঝাড়টাকে সে ক্রস করে যায় এবং সে জানে যে বাঁশঝাড়ের পাশে কয়েকটা কবর আছে এবং ওই কবরগুলোর দিকেই বারবার ওর পড়তে থাকে এবং রতনের কাছে যেটা ছিল যে একটা টর্চ ছিল, মানে একটা ফ্ল্যাশ লাইট, ছোট টর্চ লাইট এবং সেই টর্চ লাইটটাকে মানে অনেকেই অনেক কাহিনীতেই ইউজ করেন। জানেন আপনারা টর্চ লাইট এখনকার যুগে কিন্তু খুব বেশি ইউজ হয় না। বাট রতনের কাছে একটা ফ্ল্যাশ লাইট ছিল তখন এবং ফ্ল্যাশ লাইট হচ্ছে প্লাস্টিকের। আর যেটা ছিল ওর মোবাইল ফোন ছিল একটা। তো সেই মোবাইল ফোনটা যে এখনকার সময় খুব বেশি আধুনিক স্মার্টফোন সেরকম না। ১ম দিকের হয়তো স্মার্টফোন টাইপের। যেমন অ্যাজ ফার আমি ফোনটার কনফিগারেশন বা কিছু শুনিনি। যেটা আমি শুনেছিলাম যে এটা একটা ফোন ছিল তার কাছে। যাই হোক তো সে ওই ফ্ল্যাশ লাইট এবং ফোনের সাথেও লাইট আছে এবং সেটাই সে ভরসা করে হাঁটছিল। এবং হাঁটতে সে বাঁশঝাড়টাকে ক্রস করে। বাঁশঝাড়ের মধ্যে যে কবরগুলো আছে ওগুলোর দিকে সে পৌঁছে যে কবর। তার অস্বস্তি ফিল শুরু হয় তখন। এবং তার কাছে মনে হয় যখন সে বাঁশঝাড়টা পার হচ্ছে তখন মনে হচ্ছে বাঁশঝাড়ের মধ্যে কিছু হুটোপুটির শব্দ সে শুনতে পায়। লাইক কিছু জিনিস দৌড়াচ্ছে, করছে, নিচে কিন্তু শুকনো পাতার মতো থাকে। তো খস শব্দ, এই ধরনের কিছু শব্দ শুনতে পায় এবং তার কাছে বেশ ভয় লাগে। এবং বাঁশঝাড়টা যখন পার হয়ে আরেকটু সামনে চলে যায় সে, হাঁটতে পেছনে ফেলে দিয়েছে বাঁশঝাড়। এবার যখন সামনে গেছে তার কিছু দূর পরেই তার কাছে ভিজিবল হয় যে নদী, একটা যাদের যে নদীটা বাঁক নিয়ে এসছে, বাঁক নিয়ে এসে ওই পাশ দিয়ে গেছে এবং তার পাশেই হচ্ছে শ্মশানটা। তোর কাছে কেমন জানি লাগতে থাকে। যখন নাকি আকাশে চাঁদ থাকে, পূর্ণিমার চাঁদ নদীতে খুব সুন্দর একটা সিনারি হয়। বাট এখন হচ্ছে আমাবস্যা। এখন হচ্ছে রাতের তেমন কিছুই দেখা যাচ্ছে না। জাস্ট আকাশের হালকা আলোয় কিছুটা আঁচ করা যাচ্ছে যে এই যে নদী এবং ওখানে শ্মশানটা। তো যাই হোক ও হেঁটে যেতে থাকে এবং হেঁটে যেতে শ্মশানের পাশ দিয়ে যখন যাচ্ছে তখন হঠাৎ দূর থেকে দেখে যে একটা আলোর উৎস, মানে কোথাও আলো জ্বলছে। তো চিন্তা করে এত রাতের বেলা কি কেউ মরা পোড়াতে এসছে? এরকম তো হওয়ার কথা না। এত রাতে তো সৎকার মানুষ করে না সাধারণত। জিনিসটা ওর কাছে বেশ অস্বস্তি লাগে বা আগুনটা একসময় সে আরো যখন এগোতে থাকে দেখে যে বড় কোনো আ সৎকারের আগুন না।
সেটা হচ্ছে যে ছোট কোনো আগুন জ্বলছে, কেউ একজন বসে আছে আগুনের পাশে, মানুষের নড়াচড়া। তো ও যখন আরো কাছে আসে, এসে রাস্তার থেকে দেখে যে একজন মানুষ, বোঝা যাচ্ছে যে আগুনের জ্বালাইছে, একটা আগুনের মানে আগুন জ্বালাইছে একটা জায়গায়। জায়গাটা হচ্ছে যে আপনার কাঠ-টাঠ কিছু দিয়ে সেখানে একটা অগ্নিকুণ্ড তৈরি করছে। এবং তার পাশে একজন মানুষ বসে আছে। তো ও না খুব কিউরিয়াসিটি থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তাকিয়ে থেকে কোনো একটা কারণে, খুব বেশি কিউরিয়াসিটির কারণে রতন আস্তে, আস্তে রাস্তার থেকে নেমে যায়। নেমে যখন কাছাকাছি যায়, তাকে দেখতে ইচ্ছা করে জিনিসটা কি। তো যখন কাছাকাছি যায়, সে যে জিনিসটা দেখে সেটা খুব হরিবল একটা জিনিস। সে দেখে যে ওই যে মানুষটাকে সে বসে থাকতে দেখছে দূর থেকে ছোট, সেই মানুষটার হাতে একটা কিছু, এবং সে মানুষটা কামড়ে কিছু একটা খাচ্ছে, এবং যেটা খাচ্ছে সেটা একটা মানুষের হাত, এবং ওই লোকটার পাশেই একটা লাশ বা কিছু পড়ে আছে। তো ও ওই জিনিসটা দেখে আর সহ্য করতে পারে না। ওর মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বের হয়ে আসে, এবং যেই মানুষটা খাচ্ছিল সে ফুট করে তার দিকে ঘুরে তাকায়। বীভৎস লাগে তার কাছে জিনিসটা দেখতে, কারণ একজন মানুষ একটা আরেকজন মানে ক্যানিবালিজম করছে আর একটা লাশ খাচ্ছে। জিনিসটা কেমন ভয়ঙ্কর, এবং এই আগুনের আলোয় চেহারার মধ্যে ওই লোকটার একটা প্রতিবিম্ব পড়ছে আগুনের, এবং মানে পৈশাচিক একটা চেহারা সেই মানুষটার। তো ওকে দেখে লোকটা তাকায় বলে উঠে ভেতর থেকে যে, "এই তুই কে? কেন আসছিস?" তো ও থতমত খেয়ে যায়। ও যে নিজের নাম বলে ফেলে, বলে, "আমার নাম রতন। আমি এখান দিয়ে যাচ্ছিলাম। আপনি কে? আপনি কি করেন?" তোতলায় বলে। তো লোকটা বলে যে, "আমি হচ্ছে অমুক কাপালিক। তুই আমার সাধনার সময় এসে এখানে নষ্ট করলি। তোর 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 ভালো হবে না। তোর ক্ষতি হবে। দেখে রাখ।" তো রতন যেটা করে, ওই লোকটার কথা শুনে সে ওখান থেকে ঝেড়ে দৌড় দেয়। তার আর কোনো সেন্স নাই। সে দৌড়ায়, এবং দৌড়াতে কখন যে সে তার বাসায় পৌঁছায় যায়, এটাও তার আসলে মনে নাই, এবং বাসায় যেয়ে সে বেহুশ হয়ে যায়। তার বাসার মানুষজন তাকে গোসল করায়। তাদের তখন কুয়া ছিল। কুয়া থেকে পানি তুলে গোসল করায়, এবং রাতের বেলা প্রচণ্ড আকাশ-পাতাল জ্বর নিয়ে সে ওখানে থাকে, এবং তার কিছু খেয়ালই নেই আসলে গত আগামী ২-৩ দিন। মানে পরবর্তী ২-৩ দিন তার কিছুই খেয়াল নেই। সে গিয়েছিল তো তার এক চাচাকে ট্রিটমেন্ট করাতে, বাট সেটা তো সে করাতে পারলই না। বাট তার কিছুই খেয়াল নেই। তো যেটা হয় পরবর্তীতে, রতনের যখন হুঁশ ফেরে, সে খুব একটু আ অ অতি মানে অপ্রকৃতস্থ একজন মানুষে পরিণত হয়। সে প্রায়ই নাকি দেখতো সেই আপনার এই কাপালিক টাইপের একটা চেহারা তার উঠানে বসে আছে। সন্ধ্যা হলে বিশেষ করে সেগুলো দেখত, এবং সে রতনের যে পরবর্তীতে যেটা হয় যে তার কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ার কথা আরকি, তার অ্যাডমিশন নেওয়ার কথা কলেজে, সেটাও সে নিতে পারেনি এই অসুস্থতার কারণে, এবং বেশ দিনে অবনতি ঘটতে থাকে তার। তো তার বাবা ডাক্তার দেখায় তাকে। ডাক্তার বুঝায় তার বাবাকে যে, বলে, "আপনার ছেলে হয়তো মেন্টালি খুব একটা শকড হয়েছিল। এটা খুবই স্বাভাবিক ঘটনা, কাপালিকরা থাকেই এরকম। তো সেখান থেকে হয়তো তার মনে গেঁথে গেছে।" কিন্তু রতনের যেটা হতো, সে প্রায়ই সে কাপালিককে দেখত, যে তার বাসার আশেপাশে সে বসে আছে, দেখতো দূর থেকে তাকে দেখছে, উঠানে বসে আছে, এই ধরনের জিনিস। তো পরবর্তীতে রতনের বাবা যেটা করে, একজন আলেমের সাথে উনি খোঁজখবর নেন, এবং তাকে কথা বলেন যে, "আমার ছেলেটাকে একটু ব্যাপারটা দোয়া করে দেন।" তো আলেম বলেন যে, ঠিক আছে, আমি দেখছি।" তো এই আলেম একদিন তাদের বাসায় আসেন। এসে রতনকে যখন দেখেন, রতন আলেমকে দেখেই প্রচণ্ডভাবে কান্নাকাটি শুরু করে, এবং তখন আলেম তাকে বলে যে, "তুমি কি ব্যাপার? তুমি কেন কাঁদছো কেন?" শুধু রতনের বাবা সামনে ছিল। বলে যে, "আমি কাঁদছি যে এইখানে আপনি আসার একটু আগেও ওই কাপালিক এখানে দাঁড়ায় ছিল, আপনাকে দেখে এখান থেকে চলে গেছে।" তো আলেম সব শুনেন। শোনার পরে রতনকে বলে যে, "আমি তোমাকে দিচ্ছি, তোমাকে দোয়া দিচ্ছি, ঝাড়ছি।" তো তাকে নিয়ে বেশ উনি আলেমটা তাকে দোয়া পড়ে দেন, ঝেড়ে দেন, এবং ঝেড়ে দেন মানে ঝাড়ফুঁক যেটা করেন। ঝাড়ফুঁক বলতে হচ্ছে যে, আসলে সঠিকভাবে যারা আলেম আছেন তারা ঝাড়ফুঁক না। তারা বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করে মানুষকে চিকিৎসা করেন। তো ওই কাজটাই উনি করেন। তাকে তেলাওয়াত করে চিকিৎসা করেন, এবং তাকে আ বিভিন্ন রকমের দোয়া পড়ে ফু দেন, এবং আলেম একটা পানি তাকে খেতে দেয়। বলে, "এই পানিটা খাবা, তাহলে তুমি ভয় পাবা না।" আর তার বাবাকে বলে যে, "প্রতিদিন আপনি এই পানি এই সকাল সন্ধ্যা আরকি এই পানিটা বাসার মধ্যে ছিটাবেন।" আর ছেলেকে বলে যে, ওকে বলে যে, "তুমি তো মনে হয়
মানে কোনো নামাজ কালামের মধ্যে খুব একটা তুমি ইনভলভ না। তো রতন বলে যে আসলে আমি আসলে হলো পড়ি না। তো আলেমটা বলেন যে তোমাকে নামাজ পড়তে হবে। তুমি যদি সঠিকভাবে নামাজ পড়া শুরু করো, এই ধরনের খারাপ জিনিস তুমি যেটা দেখছো সেটা হয়তো একটা খারাপ জিন তোমার উপর আসছে বা তোমাকে সে ভয় দেখাচ্ছে। সেটা হয়তো ওই যে সে কাপালিকের সাথেই ছিল বা কিছু একটা। তো তার কোনো সাধনার অংশ ছিল। তো তোমার উপর একটা প্রভাব ফেলছে। তুমি যখন প্রতিদিন তোমার প্রার্থনা করবা, ৫ ওয়াক্ত নামাজ পড়বা এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, তখন তোমার কাছে এগুলো আসবে না। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে এইসব জিনিস এসে বদার করতে পারে না। যাই হোক আলেম তাকে এটা বলেন এবং তখন থেকে রতন আস্তে ধীরে কিন্তু সে নামাজ শুরু করে এবং সে নামাজ পড়া শুরু করে দেয় এবং তার বাবার সেই চিকিৎসা করে, তাকে ওই যে পানি ছিটায় দেয় এবং উনি ওই রতন তখন প্রায় যেত আলেমের ঠিকানা অনুযায়ী, যে আলেমের কাছে দোয়া নিত এবং রতন কিন্তু এরপর থেকে ওই জিনিসটা দেখা বন্ধ করে দেয়। সে আর দেখতে পারে না আস্তে ধীরে। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আকাশ একগাল হেসে বলল যে, দোস্ত, অনেকদিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোটবেলার বন্ধু, আমরা একই সাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য যে এত রাতে চলে আসবে সেটা ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি? ভেতরে আয়, গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত। না রে দোস্ত, ঘরে আসবো না, চল বাহির থেকে ঘুরে আসি। আমি একটু অবাক হয়ে বললাম যে, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না, সন্ধ্যার পরে তুই ভূতের ভয়ে বাসার বাহিরে হতি না। এখন কি আর সেই দিন আছে? চল বাহিরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আসবার পর থেকে এমন চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল যে, না, এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাত ছিলামও একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম যে, একা ছিলি, ভয় করছিল, এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাহিরে? কেন, বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? ও বলল যে, না রে, বাহির করে নাই। আর বাহিরে বের করবে কেন? আমি নিজেই বের হয়ে এসছি। আমি বললাম যে, কেন? আকাশ আমার হাত ধরে বলল যে, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে। আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি। আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, পরে আরেকদিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত, আম্মু খুব কান্নাকাটি করছে। এই বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। এখন রাত 3:30 বাজে। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলেছিলাম যে, তুই গিয়ে আমার রুমে বস, আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি তুই আমার কাছে আছিস এবং ভালো আছিস। সে তাও করে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কান্না করছেন। আমি খালাম্মাকে কি
কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমার কাছে সবকিছু এলোমেলো হচ্ছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে আসছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধ শক্তি লোপ পাচ্ছে। এ আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশই তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে শেষবারের মতো। আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সবকিছু দুলছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে। সালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা আমি শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলোর মধ্য থেকে আর যে রাসেল ভাই আর যে আপনার ভাই সহ অন্যান্যদের কিছু ঘটনা ছিল এবং আমি নিজেও কিন্তু আমার কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই সম্পূর্ণ ঘটনাগুলো শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? কোন ঘটনাটি আপনার কাছে সবথেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে? কোন ঘটনাটি আপনার কাছে মানে এমন একটা ভয় লেগেছে যেই ভয়টি আপনি মানে আপনার জীবনের কোনো একটা সময়, কোনো একটা মুহূর্তে, কোনো একটা অতীতে গিয়ে পেয়েছিলেন, সেটি কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর আপনারা যদি আপনাদের ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে চান, তাহলে অবশ্যই সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো দর্শক, এতক্ষণ থেকে আপনাদেরকে এই যে ঘটনাগুলো শোনালাম, এই ঘটনাগুলো আপনারা শুনলেন। এজন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করব আমাদের আজকের এপিসোড। এপিসোডটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে। যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন। এবং যারা ইতিমধ্যেই আমাদের একজন করে সাবস্ক্রাইবার, আপনাদের জানাচ্ছি আমাদের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। তো প্রিয় লিসেনার্স, শেষ করছি আজকের এপিসোড। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে ঠিক আগামীকাল রাত 10টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।